আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সপ্তম অধ্যায় শুরু, এবং আই গেস দ্যাট ইজ দ্য চ্যাপ্টার ওয়ার মোস্ট লাইজ ওয়ার রিটার্ন। সবচেয়ে বেশি মিথ্যা মনে হয় এই অধ্যায়ে লিখছে আমাদের বিদ্যুৎ কুমার রয় সাহেব। অজু করে এসে সবচেয়ে বেশি মিথ্যা লেখছে মনে হয় এইখানে। হ্যাঁ, তো যাই হোক, এখন পাস তো করাইতে হবে, পরীক্ষা তো মার্ক পাইতে হবে, তাই না? তো সেই জন্য আমাদের ওইভাবেই পড়া লাগবে, একটু বুঝে শুনে। তবে জেনে রাখো, এই অধ্যায়ের প্রচুর কথা অ্যাজ ইউ উইল গো ফার্দার মিথ্যা বলে প্রমাণিত হবে। চলেন বিসমিল্লাহ করি। এই ভেঙে চুরে ফেলার জন্য লোক লাগবে, মানুষ লাগবে, এরকম শক্তিশালী কণ্ঠস্বর লাগবে, যে কণ্ঠস্বরটা আমার নাই। বাট আমি চেষ্টা করতেছি। দেখো, আমি আমার স্বরে শুধু যে তোমাদের সাথেই বলে দিচ্ছি তা কিন্তু না, আমি কিন্তু তোমরা জানো কিনা জানি না, পাবলিকলিও বলে দিই একেবারে। কি বলো এটাকে, মানে এমন কেউ নাই বাংলাদেশে স্টুডেন্ট যে জানে না যে হি ইজ, মানে হাউ মাচ ভোকাল হি ইজ। সো এরপরেও যদি না হয়, তার মানে বুঝে নিতে হবে আরিফ ভাইয়ের ভয়েস ইজ নট লাউড ইনাফ টু ব্রেক দ্যাট ব্যারিয়ার। তো ওইটার জন্য কি লাগবে? আরও অন্য কোনো মানুষকে খোঁজা লাগবে। সেই মানুষ হয়তোবা তোমাদেরই মধ্যে কেউ একজন। তোমরাই হয়তোবা বড় হয়ে এমন একটা জায়গায় যাবা, এমন শক্তি অর্জন করবা, এমন কণ্ঠ অর্জন করবা, তোমার কাঁপুনিতে সারা দুনিয়া কেঁপে যাবে। বাংলাদেশ তো কাঁপবে বটেই, তখন পরিবর্তন আসবে, তার আগে আসবে না আর কি। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা আপনাদেরকে পড়াচ্ছি, যে আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে যেন আপনারা ওই জায়গায় যেয়ে করতে পারেন। যেমন দেখ, এই যে গত 16-17টা বছর যে স্বৈরাচারী ঘটনাগুলো ঘটছে, আমি 2012-র দিকে যখন এই যে শাহবাগ আন্দোলন শুরু হয় যুদ্ধাপরাধী তথাকথিত বিচারে, তখনই আমি তোদের পরিচিত জিমি ভাইরে তো সবাই চিনোস, তো তাকে আমি একটা ভবিষ্যৎবাণী করে রাখছিলাম যে এই দেশে একদিন, আমার একবার সিনিয়র বন্ধুর মতো আর কি, মানে কারণ আমরা অনেকদিন একসাথে প্রোডাকশনের কাজ করছি, তো মানে ফিল্ম প্রোডাকশনে। সো ওইখানে ভাই ব্রাদার বন্ধু টাইপের আর কি, আমি নাম ধরে ডাকি, ইতাও আমার আদর করে বলে আর কি। তো ওটা বুঝবি না তোরা আবার নাম ধরে ডাকাডাকি শুরু করিস না। তো এখন ঘটনা হচ্ছে যে, তো জিমি ভাইকে আমি বলছিলাম যে দেখবা বাংলাদেশে একটা কঠোর আন্দোলন হবে, বিদ্রোহ টাইপের, হ্যাঁ বিপ্লব টাইপের হবে। তো সেই সত্য কথা ফলে গেছে এই 2025 সালে এসে। মাঝখানে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, এটা কি কেউ দেখে নাই? দেখছে। কারোর কণ্ঠে ওই আওয়াজটা ছিল না, শক্তিটা ছিল না বলার মতো। কেউ যে প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই তা কিন্তু না, করছে, বাট হয় নাই। সামহাও ওই বাচ্চাগুলো, ওই যে নাহিদ, আসিফ, এই বাচ্চাগুলোর মাধ্যমে আল্লাহ কেমনে দেখো সফলতা নিয়ে আসছে। সো হবে, টুডে অর টুমরো এগুলোর পরিবর্তন আসবে। হয়তোবা সেই লোকটা আমি না, সেই লোকটা তোমাদেরই মধ্যে কেউ একজন। দ্যাটস ওয়াই আমরা পড়াচ্ছি আর কি। চলেন। সো রাসায়নিক বিক্রিয়া কি? একটা ঘোড়ার ডিম, এটা দেখতে হবে। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, সব মিশা কথা বলবো, ঠিক আছে? তোমাদের বইয়ের কথা বলবো, কিচ্ছু করার নেই। চলো, রাসায়নিক বিক্রিয়া এটা সহজ জিনিস। এমন একটা প্রক্রিয়া, দ্যাটস এ প্রসেস, যে প্রক্রিয়ায় কি হবে, এক বা একাধিক পদার্থ মিলিত হয়ে, একটা পদার্থ থাকলে তার মিলিত হওয়ার কিছু নাই, সে ভেঙে চুরে যাবে তখন, তাই না? বিয়োজন বিক্রিয়া তাকে আমরা বলবো। সো এক বা একাধিক পদার্থ মিলিত হয়ে বা বিয়োজিত হয়ে নতুন বন্ধন গঠন করবে, সম্পূর্ণ নতুন বন্ধন গঠন করবে, যার ফলে কি হবে, আগের পদার্থের যে ক্যারেক্টারিস্টিক্স ছিল নতুন পদার্থের খুঁজে পাওয়া যাবে না, অন্য ক্যারেক্টারে পরিণত হবে। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে তোমাদের জন্য যেটা পরিচিত, তোমাদের ওইটাই বলি, হাইড্রোজেন, অক্সিজেন। আমাকে একটু বলেন তো, এই দুইজন কি আগুনে জ্বলে নাকি জ্বলে না? বলো। দাহ্য পদার্থ, জ্বলে। এদের মধ্যে কে জানি আছে নিজে জ্বলে না আর একজনকে জ্বালা, এরকম কি জানি ছোটবেলায় শিখছিলাম, আমার মনে নাই এখন আর কি। ওকে, সো এখন এই দুইজনের বিক্রিয়ার ফলে তোমরা জানো পানি তৈরি হয়, তাই না? তো সেই ক্ষেত্রে দেখো তো, ওই বস্তুটা কি আর জ্বলে? আগুনে জ্বলে? জ্বলে না। তো বরং আরও আগুন নিভায়, পুরা ভিন্ন ক্যারেক্টারে পরিণত হয়েছে। একটা মিম মনে পড়লো, সেই মিমটা তো এখন দিতে পারতেছি না, আচ্ছা ক্লাস শেষে দিয়ে দিব না গ্রুপে আর কি। তো মনে করে দিস যে একটা মিম আছে সোডিয়াম ক্লোরাইডের, কি জানো? সেটা হচ্ছে সোডিয়ামের সাথে তোমরা জানো ক্লোরিনের বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে তারা কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড, লবণ তৈরি করে। এখন ঘটনা হইতেছে, এই বিক্রিয়ার আগের অবস্থা একটু চিন্তা করো তো। সোডিয়াম, এটা কি বিষাক্ত? না, এটা বিষাক্ত কোনো পদার্থ না। সোডিয়াম চাইলে খাইতেও পারো, যদি খাইতে পারো আর কি। মানে কেন বলতেছি, কারণ সোডিয়াম তো জানো বাতাসের সাথেই বেশ মানে তীব্র গতিতে বিক্রিয়া করে, আর পানির সংস্পর্শ পাইলে তো কি বলো এটাকে, মানে মানে সোনায় সোহাগা যেটাকে আমরা বলি, একদম দুর্মার করে বিক্রিয়া হবে, বিস্ফোরণ সহকারে বিক্রিয়া হবে। সো সোডিয়াম তুমি বেসিক্যালি খাইতে পারবা না, যদি খাও তোমার জিহ্বায় বিস্ফোরণ হবে, তুমি মরে যাওয়া, আহত হবা কিছু একটা, কিন্তু এটা বিষাক্ত কোনো পদার্থ না, এটা বুঝো আর কি।
এবার আসো ক্লোরিন। ক্লোরিন কি বিষাক্ত নাকি ভালো জিনিস বলেন তো? এটা একটা বিষাক্ত গ্যাস। ইনফ্যাক্ট তোমাদের জানা উচিত, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে মুভি টুভি দেখছো কিনা তোমরা আমি জানি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোমার এই যে কি নাম, হিটলার, হিটলার যে কয়েক লাখ ইহুদি মারছে, তাদের মধ্যে একটা অন্যতম প্রসেস ছিল হচ্ছে একসাথে শতখানিক মানুষ একটা বিশাল বড় চেম্বারে ঢুকানো, একটা মানে ক্লোজড রুমে। আচ্ছা, সো একসাথে শত শত মানুষকে একটা চেম্বারের মধ্যে ঢুকায় ওইখানে ক্লোরিন গ্যাস চালনা করে দিত। তার মানে বুঝতে পারতেছো ক্লোরিন কি সুন্দর মিষ্টি, মধুর, মিঠা, হ্যাঁ মরে যেত সব। আচ্ছা, সো ঘটনা হচ্ছে এই ক্লোরিন এত বিষাক্ত একটা গ্যাস, তারা দুজন বিক্রিয়া করে দেখেন একটা নতুন বস্তু বানাইছে, যে বস্তুটার নাম হইতেছে নিমক। সেই নিমক কি, এটা কি বিষাক্ত? না। এটা কি সোডিয়ামের মতো ভিগরাসলি রিয়্যাক্ট করে, মানে প্রচণ্ড সক্রিয় বিক্রিয়ক? তাও না, মানে এরকম কিছুই না। পুরা নতুন ধরনের পদার্থ তৈরি হচ্ছে। এই ঘটনাগুলোকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। আর এই পরিবর্তন যেটার ভিতর দিয়ে আসলে এটাকে বলে রাসায়নিক পরিবর্তন, বুঝতেই পারতেছো। ওকে, সো তাহলে আমরা একটু বইয়ের কথাটা একটু পড়ে ফেলি। কি বলছে? রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটা প্রসেস যেখানে এক বা একাধিক পদার্থ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তাদের পূর্বের ধর্ম বৈশিষ্ট্য লোপ সাধনের মাধ্যমে সম্পূর্ণ লোপ সাধন করবে। আগের কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকবে না, সম্পূর্ণ নতুন ধর্ম বা বৈশিষ্ট্য সম্পন্ন পদার্থে পরিণত হয়। সেই নতুন পদার্থটা যৌগও হইতে পারে, মৌলও হইতে পারে। দ্যাট মাইট বি কম্পাউন্ড, দ্যাট মাইট বি এলিমেন্ট, ডাজন্ট ম্যাটার। ওকে, চলেন। সো এবার বিক্রিয়ার প্রকারভেদ, আসল কি বলে বিভীষিকা, মিথ্যাচারগুলো, রাইট? এই বই থেকে আনছি কসম খোদার, মানে আমার স্ক্রিনশট নিয়ে বললো না যে দেখেন আরিফ ভাই ওইগুলো পড়াইছে। আমাকে পড়াইতে বাধ্য হইতেছে সিস্টেমের সাথে তোমাদের বিপদ না ঘটানোর জন্য, আর কিছুই না। মানে আমার যদি এখতিয়ারে থাকতো তাহলে কিছুই পড়াইতাম না, এইসব সাতার মাথা, সঠিকটা পড়াইতাম আর কি। সো বইতে যেভাবে লেখছে তাতে তোমাদের বুঝতে কষ্ট হয় বলে আমি বহুত গবেষণা করে গত বছর কি বলে এসএসসি 25 এন্ড গেমের সময় এই স্লাইডটা বানাইছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে নতুন কোনো কিছু অ্যাড ডিলিট করি নাই। ওই সময় আমার পড়ে বুঝে উদ্ধার করতে আমার বহুত কষ্ট হয়েছে আর কি। সো জিনিসটা হচ্ছে কি, দিকমুখিতার উপর নির্ভর করে, মানে ডিরেকশনালিটি এটাকে বলে আর কি। কোন দিকে যাইতেছে বিক্রিয়া বা কোন দিকে যাবে, যাইতে পারে, সেটার উপর ডিপেন্ড করে বিক্রিয়া হচ্ছে কয় প্রকার বলেন তো? 2 প্রকার। হ্যাঁ, তাহলে কি কি বলো? এক নাম্বারটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাড়াতাড়ি ইংরেজি বলো। এইটাকে আমরা বলি রিভার্সিবল রিয়াকশন। REVERSIBLE, রিভার্সিবল রিয়াকশন। রিয়াকশনকে সংক্ষেপে RXN দিয়ে লেখে। আর এই উপরেরটা হইতেছে ইরিভার্সিবল। ইরিভার্সিবল মানে বুঝো তো, ফিরানো যাবে না, তাকে ফিরে আনতে পারবো না, পিছনের দিকে আনতে পারবো না। সো এই আরটা তো ছোট হাতের লেখা উচিত। ইরিভার্সিবল, ডাবল আর সম্ভবত বানানে আমার খেয়াল নাই, বুঝলো, হোয়াটএভার। সো একটা হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন, একটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন। সো তার মানে কি, এই একমুখী বিক্রিয়া যারা, তাদেরকে যদি একবার যাত্রা শুরু করায় দাও, যাত্রা শুরু করে দাও মানে বুঝছো তো, মানে বিক্রিয়া যদি শুরু করায় দাও তাহলে বিক্রিয়ক সাইড থেকে কন্টিনিউয়াস উৎপাদ সাইডে যেতে থাকবে, উৎপাদ থেকে কখনো বিক্রিয়ক সাইডে আসবে না, বুঝেছ? উভমুখী বিক্রিয়ার কাহিনী কি? রিভার্সিবল রিয়াকশন নাম শুনে তো বোঝা যাচ্ছে তারা রিভার্স করে, অর্থাৎ তার মানে কি হয়, বিক্রিয়া করে বিক্রিয়কগুলো উৎপাদে যায়, আবার উৎপাদ কিছুটা তৈরি হওয়া মাত্রই তারা আবার নিজেদের মধ্যে মারামারি ফাটাফাটি করে আবার এদিকে আসা শুরু করে। দ্যাটস ইট। এখন তোমরা একটা জিনিস বোঝো তো, ধরো মোটর সাইকেলে কি ব্যাক গিয়ার থাকে? থাকে না, সাইকেলেও থাকে না। সো তাহলে তুমি সাইকেল বা মোটর সাইকেল চালায় এখান থেকে কোনো একটা জায়গায় গেলে, যদি আবার আগের জায়গায় ফেরত আসতে চাও তখন কি করা লাগে? ঠ্যাং দিয়ে গুতায় গুতায় আসা লাগে, অথবা পুরা সাইকেলটা ভাই ঘুরা, কথা কইস না, ঘুরায় আবার চালায় ওদিকে যা। তার মানে বুঝতে পারতেছো যে এই যে যাদেরকে আমরা ইরিভার্সিবল রিয়াকশন বলতেছি, সেইগুলোও যে কখনো ফেরত আনা যায় না তা না, গুতাগুতি করা লাগবে, বহুত কাহিনী করা লাগবে। আর ইনফ্যাক্ট সত্যি কথা হচ্ছে, একেবারে বাস্তব সত্যি কথা বলি, পৃথিবীর সমস্ত বিক্রিয়াই আসলে উভমুখী বিক্রিয়া। এমন কোনো বিক্রিয়া নাই যেটা ইরিভার্সিবল। মেবি ইউ আর দ্য ওয়ান হু ক্যানট রিভার্স দ্যাট রিয়াকশন, বাট মেবি দেয়ার ইজ সামবডি এলস হু ক্যান। তুমি আমি না পারলেও ইতা পারে। তোমরা আমার কথা বোঝো না? ধরো আমার গার উপর দিয়ে ইয়ামিনের নানা মোটর সাইকেল চালাই দিছে, আমি মরে গেছি, ব্যথা লাগছে। এখন ও এসেছে কিছুটা নুডলস নিয়ে,
বলেছে তুই কি মরে গেছিস, না মরলে খা। তো এখন ও গবেষণা করে জানতে পারলো আমার বডির ভিতরে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে যার ফলে আমি মরে গেছি। তো এখন ঘটনা হচ্ছে ওই রিয়াকশনটাকে ও যদি রিভার্স কোনোভাবে করাইতে পারে তাহলে বুঝতে পারতেছো আমি কি হব বলো তো? জীবিত। হ্যাঁ, এখন ওই জিনিসটা যদি ও না পারে আমি না পারি সমস্যা নাই, ইতা পারে, টেনশন নাই, বুঝো নাই আমার কথা? তো বুঝছি। এই উভমুখী বিক্রিয়া কি মানে বিক্রিয়া হওয়ার সঙ্গে সঙ্গে আবার সে রিভার্সে চলে আসে নাকি ওইটাকে আবার বিক্রিয়া করে রিভার্সে নিতে হয়? তোমার আমার কিছুই করা লাগবে না। দেখো একটা উদাহরণ দেখাই, হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এই বিক্রিয়ার ফলে তোমরা জানো না HCl তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইতারা আবার কিছু অণু তৈরি হওয়া মাত্র নিজেরা গুতাগুতি করে ভাঙি যায় বিক্রিয়া আবার কি করে বলেন তো পেছনের দিকে আসে। সো এটাকে আমরা বলবো একটা উভমুখী বিক্রিয়া, তোমার কিছুই করা লাগবে না, পাত্রের মধ্যে অটোমেটিক ঘটতে থাকবে। এখন ধরো কোনোভাবে যদি এই কাজ করো যে হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে HCl তৈরি হচ্ছে, তুমি পাত্র থেকে কন্টিনিউয়াস HCl সরায় নিয়ে যাচ্ছ, বোঝো না? তখন কি আর ওরা বিক্রিয়া করে এদিকে আসতে পারবে? অথবা তুমি যদি আর এক কাণ্ড করো, একটু শতানি করো যে ভাই দাঁড়ান আপনি একটু বসেন নুডলস খান আমি দেখতেছি, তুমি যদি এখানে একটু সোডিয়াম হাইড্রোক্সাইড রাখো বিক্রিয়ার সময়, তোমরা কি বুঝতেছো এই সান্দ দুজন বিক্রিয়া করে এটা তৈরি করবে, এ বিক্রিয়া হয়ে এর সাথে দেখা হবে এ অ্যাসিড আর ইনি কি বলেন তো ক্ষার, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কিসে পরিণত হয়ে যাচ্ছে, এই দুজন বিক্রিয়া করে আবার বানাচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর পানি। তাহলে বলো এই রিয়াকশন কি তখন আর রিভার্স হবে, পিছন দিকে আসবে? তাহলে রিভার্সিবল রিয়াকশনকে একমুখী করারও অনেক টেকনোলজি আছে, আগামী ক্লাসে দেখব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। একটা জায়গায় পড়েছিলাম যে নাকি সকল উভমুখী বিক্রিয়ায় মানে সকল বিক্রিয়া নাকি উভমুখী হওয়া সম্ভব, কিন্তু কিছু কিছু বিক্রিয়া নাকি মানে পশ্চাৎমুখী বিক্রিয়া এতই কম যে এটাকে আমরা একমুখী বিক্রিয়া বলবো। আমি একটু আগে ওই কথাই বলছি, সব বিক্রিয়াই বেসিক্যালি উভমুখী, পিছনের দিকে যেটা যাচ্ছে না বলে দেখতেছো, এই যে এই বিক্রিয়া তুমি দেখতেছো পিছনের দিকে যাচ্ছে না, সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে শুধুই সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, একসাথে তুমি 2 টন সোডিয়াম ক্লোরাইড ধুয়ে দিলেও জীবনেও কোনোদিন এদিকে ফেরত যাবে না। তুমি যে দেখতেছো ফেরত যাচ্ছে না, আসলে যাচ্ছে, যাওয়ার হার এতই কম, ওইটা আসলে তোমার আমার হিসাবের মধ্যে পড়ে না। একটা কথা জেনে রাখো, শুধু বিক্রিয়া না, পৃথিবীর সমস্ত ঘটনাই আসলে উভমুখী, এবং যে ঘটনা যত সুন্দরভাবে উভমুখীভাবে ঘটে সেই ঘটনা সেই সিস্টেম তত বেশি স্টেবল হয়। কেউ বোঝে না? তোমাদের মস্তিষ্ক বলে তো তোমাদের কিছু নেই এমনি। তোমাদের এই যে খোপড়িটা, এই খোপড়ির মধ্যে আমরা যে জ্ঞান ইনস্টলের চেষ্টা করতেছি প্রতিদিন, সফটওয়্যার ইনস্টল, এইটা যদি একমুখী হয় এটা ভালো হয় না। তোমাদের কাছ থেকে যদি আমাদের মস্তিষ্কে কিছু আসে, দেখা গেল একদিন শিখাইলা এই ফেসবুক ইউজ করতে পারিস, এদিকে দেখাই বস, এটা দিলে লাইক হয়, এটা জোরে ঠাইসা ধরলে হাহা আসে। এই যে তোমরা আমাকে কিছু শিখাচ্ছ, যখন এই ব্যাপারটা উভমুখী হবে, ট্রাস্ট মি, অনলি দেন দ্যাট থিং বিকাম সাস্টেনেবল। বলো তারা বোঝে না, চলো এই আর কি। সো একমুখী উভমুখী নিয়ে অনেক কথা হবে পরে, আজকে জাস্ট নাম শোনাচ্ছি। তারপরে আসো পরের টাইপটা কি, তাপ শক্তি শোষণ বিকিরণ সম্পর্কিত ধারণার উপর ভিত্তি করে প্রকারভেদ, মানে তাপ শক্তি কি শোষণ করতেছে নাকি বিকিরণ করতেছে। তোমরা একটা জিনিস জেনে রাখো, একটা কেমিক্যাল রিয়াকশন হইলে আমরা একটু আগে কি শিখছিলাম, অবশ্যই সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থ তৈরি হবে না। সেই সাথে আরও একটা ব্যাপার জেনে রাখো, কেমিক্যাল রিয়াকশন ঘটার মানেই ওইখানে অবশ্যই তাপ শক্তি হয় শোষিত হবে পরিবেশ থেকে, মানে বাইরে থেকে টেনে নিবে, অথবা কি জানো বের করে দিবে। তার মানে এনার্জির পরিমাণ, টোটাল এনার্জির পরিমাণ বিক্রিয়কের মধ্যে যা ছিল উৎপাদের মধ্যে তা থাকবে না, হয় উৎপাদের মধ্যে বেড়ে যাবে নাহলে কমে যাবে। আমার হাতে চা রয়েছে, দুধ চা, তোমরা একটু আমাকে বলো তো এই প্রোডাক্টটা বানানোর সময়, রাসায়নিক এই যৌগটা বানানোর সময় চা পাতার মধ্যে দুধ মিশানো হয়েছিল, পানি মিশানো হয়েছিল, চিনি মিশানো হয়েছিল, তাপ দেওয়া হয়েছিল। এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা উপাদানের যে ইন্টারনাল এনার্জি, চা, পানি, দুধ, আরও কি জানি ছিল, তাদের যে ইন্ডিভিজুয়াল এনার্জির যোগফল আর এই ফাইনাল যে চা, এইটার যে এনার্জির যোগফল কোনটা বেশি বলেন? ওই ইন্ডিভিজুয়ালগুলোর যোগফল বেশি নাকি চায়ের বেশি? চা তো তাপ শক্তি পাচ্ছে।
সেখান থেকে আপনার তাপটা একটু বেড়ে যেতে পারছে না। তোরা এত গরু কেন এই গাধা? বস্তুটা বানানোর সময় বাইরে থেকে তাপ দিছে না, চুলায় তাপ দিছে না, তাহলে ওর মধ্যে কি তাপ শক্তি ঢুকছে না? দ্যাটস ইট। আমরা প্রাইমারি আইডিয়া বলতে পারি যে ডেফিনেটলি উৎপাদ যেটা এখানে তার এনার্জি বেশি আছে, ঠিক আছে? সো ডেফিনেটলি এনার্জি অ্যাবজর্বড হবে অথবা এমিটেড হবে, কিছু একটা হবে মাস্ট। সো এখন সেটার উপর ডিপেন্ড করে আবার দুই প্রকার। একটা হচ্ছে আমরা বলবো কি জানো, শব্দটা ভালো করে লক্ষ্য করো, তাপ যোগ উৎপাদী একসাথে শব্দটা বানানো হয়েছে তাপোৎপাদী, এখানে একটা সন্ধি করা হয়েছে। খবরদার তোমাদের অশিক্ষিতদের কর্তৃক লেখা বইয়ের মতো তাপ উৎপাদী লিখবে না, তাপোৎপাদী একটা সিঙ্গেল শব্দ। আর দুই নাম্বার টাইপটা কি বলেন তো? তাপহারী বা এর আর একটা নাম হচ্ছে তাপ শোষী। বাঙালি স্যাররা এটা কাণ্ড পারে ভালো, নতুন কোনো কনসেপ্ট বানাইতে পারে না বা পুরাতন কনসেপ্টকে নতুন করে ভালো করে বুঝায় বলতে পারে না, কিন্তু তারা একটা জিনিস পারে, নতুন নতুন বাংলা শব্দ বানায় প্যাচ লাগাই, চল প্যাচ মরুক ওইগুলা। মানে কি যে একটা বেতাল দেশের মধ্যে বসবাস করতেছো তোমরা তো জানো না, আমি জানি। তাপোৎপাদীর ইংরেজি কি বলেন? এক্সোথার্মিক রিঅ্যাকশন। THERMIC, এক্সোথার্মিক রিয়াকশন। আর এটাকে কি বলে? এন্ডোথার্মিক। সো এখানে মনে হয় একটু বুঝতে পারতেছো এন্ড মানে কি বলেন তো? এন্ড মানে কি? শেষ হয়ে যাও। সো এন্ডোথার্মিক, এন্ডো মানে প্রিফিক্সটুকু আসছে কোথা থেকে? এন্ড থেকে, মানে শেষ হয়ে যাচ্ছে, ওখানে হারায় যাচ্ছে, এই জন্য আমরা বলি তাপ শোষী বা তাপহারী। আর এটা হচ্ছে তাপোৎপাদী ঘটনা। এক্সো শব্দটুকু মানে প্রিফিক্সটুকু আসছে হচ্ছে এক্সার্ট থেকে, EXERT। এক্সার্ট মানে কোনো একটা কিছু ফলানো, দেখানো, শো অফ করা, এই টাইপের। মানে যেমন ধরো আমরা যখন ফড়ছি তখন আমরা এরকম ফড়ছি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ হিট এক্সার্টেড বাই দ্যাট মেশিন অন দ্য সিস্টেম। মানে এক্সার্টেড মানে বুঝছো তো, ওই মেশিন কি পরিমাণে হিট এক্সার্ট করতেছে, মানে দেখাইতেছে, এক্সিট করতেছে, বোঝা না? খুব বুঝছো। এবার চলো, ঘটনা হইতেছে, আমাকে একটু বলো তো, এই যে চা বানাইছে, কি মনে হয় এটা একটা এক্সোথার্মিক প্রসেস নাকি এন্ডোথার্মিক প্রসেস? বলেন। আমার তো মনে হচ্ছে এন্ডোথার্মিক। ভালো উদাহরণ দেই, তোমরা কেউ নিজে হাতে গ্লুকোজ পানিতে গোলায় খাইছো বা চিনি? বা আম্মু যখন গোলায় গ্লাসটা তোমার হাতে দেয়, গ্লাসটা কি ঠান্ডা হয়ে যায় নাকি কি মনে হয় গরম হয়ে যায়, কোনটা? ইউল ফিল কোল্ডার। মানে গরমকালে যখন আম্মু গোলায় দিত, হাতে ধরে দেখতে টের পাইতা যে গ্লাসটা ঠান্ডা ঠান্ডা, নর্মাল পানির চেয়ে গ্লুকোজ গোলানো পানি ঠান্ডা। তার মানে বলেন তো, গ্লুকোজ পানির সাথে যখন রিয়্যাক্ট করে বা চিনি যখন বিক্রিয়া করে, তখন ওখানে কি তাপোৎপাদী বিক্রিয়া হয় নাকি তাপহারী? তাপ হারায় গেছে, ঠান্ডা হয়ে গেছে। বুঝোস না আমার কথা বাবা? তোমাদের বাসায় কখনো চুনকাম করা দেখছো? চুনকাম বুঝো? দেয়ালে রং করে সাদা রং, প্লাস্টিক পেন্ট না, চুন। সো চুনা পাথর যখন মিস্ত্রিরা বড় একটা মালসা জাতীয় জিনিসে, মাটির মালসায় মিশায়, পানির মধ্যে চুনা পাথর ছেড়ে ছেড়ে দেয়, তখন এখানে কি হয় জানো? গরম হয়ে যায় দেখছো নাকি ঠান্ডা হয়ে যায়, কি মনে হয়? টকবক করে ফোটে, এবং মিস্ত্রিরা দেখবা ওইটা মিশায় ওখান থেকে চলে যায়, কাছে থাকে না। কেন জানো? ওই ফুটে ছিটে এক ফোঁটা যদি তোমার চোখের মধ্যে যায়, চোখ কানা শেষ। সেই আর কি। তাহলে এন্ডোথার্মিক এক্সোথার্মিক সম্পর্কে একটু আইডিয়া হইলো। এবার আসেন ইলেকট্রন ট্রান্সফারের উপর ডিপেন্ড করে রিয়াকশন কয় প্রকার। তোমাদের বইতে কিন্তু এইভাবে লেখা না, এলোমেলো করে লেখা, আমি একটু গুছাই নিয়ে আসছি, জাস্ট MCQতে কখনো লাগলে যেন মাথার মধ্যে টুক করেই চলে আসে। ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না তার উপরে ডিপেন্ড করে হচ্ছে দুই প্রকার। মিছা কথা কিছু না। এখন ঘটনা হইতেছে, একটাকে আমরা বলি রিডক্স রিয়াকশন, আর একটা হচ্ছে নন রিডক্স। রিডক্সের বাংলা কি বলেন তো? এটার বাংলা কি বলো? যোজন, জারণ বিজারণ। হ্যাঁ, ও মনে হয় ইংলিশ ভার্সন এই কারণে ভাষায় ভালাইছে। একটাকে বলে জারণ বিজারণ, আর একটাকে কি বলবো তাহলে? অজারণ বিজারণ। আচ্ছা, আর একটাকে বলে জারণ বিজারণ নয় আর কি, ঠিক আছে? ওইটা আমি একটু আগে বানায় বললাম। সো নন রিডক্স
এটার ভালো বাংলা নাই, আমরা বলবো একটা হচ্ছে জারণ বিজারণ টাইপের, একটা হচ্ছে জারণ বিজারণ নয়, দ্যাটস ইট। সো এইবার আসো তোমাদের বই অনুযায়ী রিডক্স রিয়াকশনটা আবার সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই 4 প্রকার। আর নন রিডক্সটা হচ্ছে প্রশমন আর অধক্ষেপণ। এই অধক্ষেপণ বিক্রিয়া বলে আসলে দুনিয়ায় কিছু নাই, এটা আমাদের দেশের গজবের বাচ্চারা বানাইছে, আমি আর কিভাবে গালি দিব। অধক্ষেপণ বিক্রিয়া মানে হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি ইজ দিস, আই ডোন্ট নো। অধক্ষেপণ বিক্রিয়া আবার কি? যে বিক্রিয়া অধক্ষেপ পড়ে তাকে বলে অধক্ষেপণ বিক্রিয়া। মানে এইটার আলাদা কোনো ক্যাটেগরি করার দরকার নাই। মানে তোমরা বোঝো একটা জিনিস, তোমাকে আমাদের স্টুডিওতে এনে ছেড়ে দিলাম, এই দেখতো কি ধরনের মালামাল আছে, ক্যাটেগরাইজ কর। তুমি ভারী ভারী যন্ত্রপাতি এক জায়গায় করলা, সেন্সিটিভ ইলেকট্রনিক যন্ত্রপাতি আলাদা করলা, তুমি ক্যামেরা রিলেটেড ডিভাইস বা ক্লাস নিতে গেলে যেসব ইকুইপমেন্ট কাজে লাগে এই টাইপের জিনিসপত্র সেগুলোকে আলাদা করলা, বই খাতাগুলো আলাদা করলা। তুমি পার্থক্যটা না বুঝতেছো। এখন ধরো কেমনে বুঝাবো, কি দিয়ে বুঝাবো আসলে? ধরো চেয়ার আর টুল বা সোফা, এই জিনিসগুলো কি একই একই টাইপের জিনিস না? একই কাজের একই জিনিসই তো। আচ্ছা বুঝলাম, তুমি কাঠের আর লোহার বলেও আলাদা আলাদা করলা, যে ভাই এগুলো কাঠের এগুলো লোহার। বুঝলাম, আরিফ ভাইয়ের কাছে লোহারগুলো রাখা যাবে না, কখনকার মাথায় মারি দেয়, বলা টলা যায় না, মাথায় ডিস্টার্ব তো। তুমি না অদ্ভুত সব ক্যাটাগরি করতেছো, যে এই চেয়ারটা বানানো হয়েছে স্ক্রু দিয়ে লাগায়, ওইটা ফেরেক দিয়ে। মানে এইটা জাইনে আসলে কি হবে? মানে ইট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার টু আস। কোন একটা বিক্রিয়া অধক্ষেপ পড়লো, পড়তেই পারে ভাই, এটা খুবই সিম্পল একটা ইস্যু। তো এইটার জন্য আলাদা একটা ক্যাটাগরি বানাইতে হবে, এটা অধক্ষেপণ বিক্রিয়া। আর অধক্ষেপণ হইলেই যে নন রিডক্স হবে এটার কোনো গ্যারান্টি নেই। তোদের আমি প্রচুর বিক্রিয়া দেখাইতে পারবো যেখানে অধক্ষেপ পড়তেছে এবং জিনিসটা আসলে রিডক্স রিয়াকশন। এটা যে কত বড় ছাগলের বাচ্চা মার্কা লেখা লিখছে, মানে এটা ধারণার বাইরে ভাই, স্টুপিড মার্কা কথাবার্তা। আচ্ছা চলেন, এখন ঘটনা হইতেছে এই প্রত্যেকটা টাইপের বিক্রিয়া নিয়ে আমরা আলাদা করে কথা বলবো। যেমন সংযোজন নামটা শুনে তো বুঝতেছে, এটার ইংরেজি কি হবে বলেন তো? সংযোজনের ইংরেজি অ্যাডিশন রিয়াকশন। অ্যাড হবে, যেমন ধরো এখানে যে বিক্রিয়াগুলো আমি লিখছি, আমাকে একটু বলো এই যে দুইটাই কি অ্যাডিশন রিয়াকশন না সংযোজন বিক্রিয়া? আলাদা আলাদা জিনিস যুক্ত হয়ে তৈরি হয়েছে। আচ্ছা তারপরে ধরো যে আমি আর একটা বিক্রিয়া লিখি, ধরো ক্যালসিয়াম কার্বনেট। এইটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে কিসে পরিণত হয় বলেন তো? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। এইখানে কি সংযোজন ঘটছে? ভেঙে গেছে, বিয়োজন হয়েছে। এখানে ভেঙে গেছে, একটা জিনিস ভেঙে চুরে আলাদা আলাদা জিনিসে পরিণত হয়েছে, এটাকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া। সো এই বাচ্চা জিনিস, এগুলো বুঝতে পারতেছো। আচ্ছা প্রতিস্থাপন, প্রতিস্থাপন মানে বুঝো তো রিপ্লেস করা, সাবস্টিটিউট করা। মানে একটা জিনিস ধরো আমার হাতে রিমোট ছিল, আমি টিভি দেখতেছিলাম, ভালো কার্টুন নেটওয়ার্ক। কার্টুন নেটওয়ার্ক এখন আর আছে নাই মনে হয়, তোরা নাম কার্টুন নেটওয়ার্কের নামও শুনোস না। আমাদের ছেলেবেলা তোদের বয়স কাটছে হচ্ছে কার্টুন নেটওয়ার্কের নেশায়। মানে পড়ালেখা ভালো করলে আমাদের একটু কার্টুন নেটওয়ার্ক দেখতে দিবে, আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট, ওই আশায় পড়তাম। অসম্ভব সুন্দর সুন্দর কার্টুন হইতো। তোমাদের এখন ওই যে কি শিনজান না কি কি জানি দেখো, ছাতার মাথা হিন্দিতে কথা কয়, ওগুলো ওই টাইপের ছিল না। ইভেন ট্রাস্ট মি, আমাদের সময়ে প্রচুর ভালো ইংরেজি শেখা হয়তো কার্টুন দেখে দেখে। আর তোরা এখন দেখো হিন্দি কার্টুন। মানে আমার যে কি আফসোসটা লাগে যে তোরা কি শিখবি আসলে। আমরা হইতাম গ্লোবাল সিটিজেন কেমনে হয় সেগুলো শিখতাম ওই সময়, আর তোরা ঠিক আছে ইন্ডিয়ান সিটিজেন হওয়া যাবে। হ্যাঁ একটু কাজ করে খাবো এখানে। কি একটা অবস্থা। ওকে সো আমার হাতে ধরো রিমোট ছিল, এখন ইয়ামিন এসে আমার হাত থেকে রিমোটটা নিয়ে যে আমাকে একটা বদনা ধরাই দিল, বললো যে এটা নিয়ে বসে থাক। বলো এটা কি বিক্রিয়া হইলো? এটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। তার কারণটা বুঝছো তো? ওর হাতের বদনা আমার হাতে চলে আসছে, আমার হাতের রিমোট ওর হাতে চলে গেছে। দ্যাটস হোয়াট ইজ কল্ড রিপ্লেসমেন্ট, সাবস্টিটিউশন রিয়াকশন। দহন বুঝছো? দহন কি বলো তো? দহনের ইংরেজি কি? দহন মানে তো বুঝো, জ্বালাও পোড়াও ছাড়খাড় করে দাও। সো এটাকে আমরা বলি হচ্ছে কম্বাস্টন রিয়াকশন, COMBUSTION, কম্বাস্টন। কম্বাস্টন না কিন্তু চ উচ্চারণ হবে আর কি, কম্বাস্টন। আয় হায় সব এরকম ইয়া হয়ে গেছে কেন? আমি কতক্ষণ ধরে এরকম হয়ে বসিয়ে আছি, তোমরা বলবা না আমাকে? ওকে সো দহনের ইংরেজি হচ্ছে কম্বাস্টন, উচ্চারণটা চ দিয়ে হবে, কম্বাস্টন টাইপের কিছু না আর কি। আচ্ছা সো কি কম্বাসন?
বাংলাদেশের স্যার। আচ্ছা, তোমাদের একটা মজার টেকনোলজি আমি শিখাই, সেটা হচ্ছে যদি কখনো কোনো প্রোনাউন্সিয়েশন নিয়ে, ইংরেজি আর কি বেসিক্যালি, আমার খুব শখ, খুব ইচ্ছা, জীবনের একটা প্ল্যান যে এই কাহিনীটা, আচ্ছা দাঁড়া, যদি কখনো পারি বাংলার জন্য এই কাজটা করবো আর কি। হ্যাঁ, ধরো আমি লিখলাম কম্বাসশন, এই যে প্রোনাউন্সিয়েশন, তোমরা কি দেখতে পাচ্ছ? এইটা খালি ইউটিউব করবা, এই যে চলিয়ে এসছে হাউ টু সে কম্বাসশন, এই যে উচ্চারণ করে দিবে 13 সেকেন্ড 55 সেকেন্ডের ভিডিও। হ্যাঁ, সো দেখো 10 সেকেন্ডের মধ্যে উচ্চারণ করে দিচ্ছে। আমার খুব ইচ্ছা বাংলা শব্দের জন্য, বাংলা ভাষার জন্য আমি এইরকম একটা প্রজেক্ট চালাবো। বাংলাদেশ বিজ্ঞান পরিষদের কাজের তালিকায় লেখা আছে, এটা আমাকে আল্লাহ কবে ক্ষমতা দিবে আমি জানি না, তোমাদের বলে রাখলাম। আমি করতে না পারলেও তোমরা কইরো। তোমরা বিশ্ববিদ্যালয়ে উঠে কোনো কাম খুঁজে পাবো না, হ্যাঁ চল আজকে একটু ঘুরে আসি, হ্যাঁ চল কালকে একটু গিবত করি ওর নামে, হ্যাঁ চল কিছুক্ষণ আড্ডা দেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের প্রজেক্ট খুঁজে পায় না, তারা চাকরি করার জন্য ঘুরে বেড়ায়। কত আইডিয়া রাস্তায় গিজ করতেছে, আইডিয়া খুঁজে পায় না যে কী নিয়ে কাজ করব। এই এক একটা ভিডিওর ভিউ প্রচুর, সব ভিডিওর না, এই ইউটিউব চ্যানেল চালায় তো বিশাল বড় কিছু করে ফেলা যায়। বাংলা ভাষার জন্য কাজ করতেছি, সারা পৃথিবীর সারা বিশ্বের মানুষজন বাংলা শিখতে চাইবে, কেমনে শিখবে? ইংরেজি কেন মানুষের দ্বারা দ্বারা পৌঁছাইছে বোঝো না? তারা এইসব স্মার্ট কাজবাজ করে রাখছে, কিন্তু আমরা এইসব স্মার্ট কাজ করতে পারি না। আমরা শুধু পারি কি 21শে ফেব্রুয়ারির দিন কালো একটা পাঞ্জাবি কিনে দিবা আম্মু, হ্যাঁ, আর আব্বু সাদা পায়জামা নিয়ে আসবা, আমরা প্রভাত ফেরিতে যাব, পরে ফেরিতে তুলে আমাকে ঠেলে ফেলায় দিবা, আমার বেঁচে থাকার দরকার। আমরা পারি এই অর্থহীন বুলশিটগুলা করতে। ভাষা শহীদদের প্রতি তোদের কি সম্মান আমি জানি, তোদের দেখানো সম্মান। আমি হয়তো বা প্রভাত ফেরিতে যাই না, জীবনে 2বার মনে হয় গেছি আর কি, বাট আমি জানি বাংলাকে আসলে সম্মান করে কিভাবে, ওই শহীদদের যে আত্মত্যাগ তার আসলে সম্মানটা দেয় কিভাবে। বাংলা ভাষা পৃথিবীর বুক থেকে হারায় যাবে, তোমরা জানো কি না জানি না, প্রতিদিন কতগুলো ভাষা পৃথিবীর বুক থেকে হারায় যায় জানো? গড়ে সম্ভবত 6টা বা 7টা, আমার খেয়াল নাই সংখ্যাটা, হারায় যায়। সো তোমরা ভাবতেছো ভাই এত কোটি কোটি মানুষ এই বাংলা কথা বলে, এটা কি আর হারাবে? হ্যাঁ, এটাও হারাবে। তোমরা জানো না যে প্রচুর শব্দ অলরেডি হারায় গেছে বাংলা থেকে। যেমন ধরো আমাদের সময়ে একটা শব্দ আমরা খুব বেশি ব্যবহার করতাম, এটা 2016-17 দিক থেকে আমি লক্ষ্য করতেছি বাচ্চারা ইউজ করে না। সে শব্দটা কি জানো? আমার হাতে যে জিনিসটা আছে এটার নাম কি? পেন। তোমরা বলো পেন। পেনটা দে তো, আমার প্যান্টটা নিয়ে আয় তো, আমার প্যান্টটা তুই টেনে ধরতো। পেন, কলম, কত সুন্দর একটা শব্দ। এই শব্দটা বাচ্চারা ইউজ করে না। তোমরা স্কুলে যেয়ে খেয়াল করবা, ফ্রেন্ডরা কয়জন, বন্ধুরা কয়জন পেন। তোমাদের করার কিছু নাই, মানে এটা তো পুরান শব্দ বকলম, কিন্তু কাহিনী হচ্ছে যে নর্মালি ইউজ করতে গেলে, সাধারণভাবে ইউজ করতে গেলে আমরা নর্মালি কলম শব্দটা ব্যবহার করি না। এখন এই যে বলতেছি আমি নর্মালি, তুমি আজকে থেকে 15-20 বছর আগে যাও, বাংলা নাটক সিনেমা দেখো, সাধারণ বলে, নর্মাল বলে না। কিন্তু এখনকার নাটকগুলো দেখবা সব উল্টাপাল্টা। সো যাই হোক, বাংলা ভাষাও হারায় যাবে, জেনে রাখো আর কি। তো তোমাদের কারোর যদি কোনো উচ্চারণ নিয়ে কনফিউশন হয়, তাইলে জাস্ট মানে ইউটিউবে সার্চ দিবা, ইংরেজি শব্দ মোটামুটি সব পেয়ে যাবে। বিজ্ঞানীদের নাম থেকে শুরু করে সব তারা সুন্দর গুছায় রাখছে, বাংলার জন্য এইসব কাজ কেউ করে নাই। যেমন ধরো একজন বিজ্ঞানীর নাম আছে শ্রোডিঙ্গার, আমরা বাঙালিরা বাংলাদেশের বইগুলোতে লেখে শ্রোডিঞ্জার, এবং ওই নামেই তুমি ইন্টারমিডিয়েটে যে কোনো পোলামেন্টে বলবা, কলেজের প্রফেসরদেরকে বলবা, তারাও অবাক হয়ে যাবে যে এর উচ্চারণ মানে আসলে কি শ্রোডিঙ্গার। আমি কইতেছি না, আসল জিনিসটাই এটা, বাট তারা কেউ বলেও না, জানেও না, বইতেও লেখে শ্রোডিঞ্জার। কি একটা অবস্থা, কি নামকে কি বানাইছে। হ্যাঁ, কি বলতে গেছিলা শর্ট শেফ? আপনি কিসের জন্য চাকরি করেন না কি জন্য একবার দেখছিলাম আর কি। অপূর্ব, ওরা বলতেছে আমি নাকি কোথায় চাকরি করি। ও বাংলাদেশ বিজ্ঞান পরিষদের কথা বলতেছে, আমি নাকি ওখানে চাকরি করি। দেখো আসো, ওদেরকে মারো, ওরা ক্লাস 9-এর চ্যাংড়া ব্যাংড়া, 9-10 এরা, হ্যাঁ, এরা আমাকে বলে আমি নাকি কোথায় চাকরি করি। বল, পিটান লাগে না? একটু রিসার্চ করো, দেখো। আচ্ছা, ওদেরকে শায়েস্তা করার জন্য তুই একটা অঙ্ক দিবি, যেটা ওরা কাইন্দে মরে যাবে কিন্তু পারবে না, পরে তুই এসে সলভ করাই দিবি। ত্রিকোণমিতি, ডোমেন রেঞ্জের অঙ্ক দিবি, এখনই দিবি না পরে দিবি? ওকে ওকে, এই কিন্তু খবর আছে। ওকে, বলো কি দিচ্ছ?
আল্লাহ, লগের বেইজে এই বস্তু হ্যাঁ মোর সহজ। নামাজের পার্টির পরে জীবনের শেষ 2 রাকাত নফল নামাজ পড়ে ফেল। শিট। হ্যাঁ কি এগুলা তো কখনো দেখি নাই বলতেছে? এগুলা তো কোনোদিন দেখি নাই। বোঝো, আমার সাথে বেয়াদবি করার মজা বুঝো। এর কি ডোমেইন রেঞ্জ বের করো। ও শুধু ডোমেইন? হ্যাঁ। আচ্ছা, খেলা হবে। সমাধান কি অপূর্বতা করে দিবে? আচ্ছা, ওরা চাচ্ছে একটা ত্রিকোণমিতি দিতে, মানে ত্রিকোণমিতি মনে হয় খুব এক্সপার্ট হয়েছে, একটা ত্রিকোণমিতি দাও। কে চাইছিল? ইয়ামিন চাইছে না ত্রিকোণমিতি? এটা থাকুক, এটা থাকুক, আর একটা দাও। আর একটা কে চাইছে? নাম কি? মুনেম। ঠিক আছে, 2 নাম্বার অঙ্ক দেখা যাক ত্রিকোণমিতিতে কি করা যায়। হুম। ইনভার্স ফাংশন কি শিখছো তোমরা? আমাদের এখনো নাই। ইনভার্স শিখে নাই? কেন? থিটা সমান সমান। আচ্ছা আমি তোমাদেরকে বলি, আমার কও দেখি এটা, যে যদি যদি ধরো ওই তোমাকে বললাম যে সাইন থিটা সমান সমান হাফ, সাইন থিটা, হ্যাঁ, তো তোমার থিটা কত হবে বলো দেখি? সাইন ইনভার্স হাফ এটা ইনভার্স মানে কত? 30 ডিগ্রি না? তাহলে তাই দিচ্ছি এখানে। আবার সাইন ইনভার্স সাইন এক্স উইল বি এক্স, সাইন ইনভার্স সাইন হ্যাজ গন অ্যান্ড দ্য রিমেনিং উইল বি এক্স। তো এইটার উপর বেস করে তোমরা সলভ করবা। এই যে বেসিক আইডিয়া তোমাকে দিয়ে দিল, শেষ। আর কি লাগে, তাই না? হ্যাঁ, exactly. হ্যাঁ। তোমার চেষ্টা করে দেখবা যে এত 3 ইকুয়াল টু 3 সাইন ইনভার্স 3 ইকুয়াল টু 3, ইন্নালিল্লাহ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এদেরকে কোনো বাড়ির কাজ দিয়ে শান্তি নাই, এরা পয়সা গুগল করবে, আচ্ছা। চ্যাট জিপিটি রে দিবে। চেষ্টা করে কিছু আচ্ছা, বলতেছে? লাস্টটা চ্যাটজিপিটি পারবে? চেষ্টা করে দেখো। আমার দরকার কারণ, কেন, হোয়াই, ওয়াই, রাইট। চেষ্টা করে দেখো। আর আরেকটা তোমরা হচ্ছে গিয়ে একটা কাজ করবা, সেটা হচ্ছে গিয়ে তোমরা এমন একটা সমীকরণ বের করবা, যে সমীকরণটা তোমার হচ্ছে গিয়ে বসাইলে পরে এরকম একটা জিনিস আসবে। উপস, ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ। এরা তো মরছে রে। চেষ্টা করো। ভালোবাসার ফাংশন দিছো তুমি। হায় রে, ওরা তো মইরা যাবে। চেষ্টা করে দেখো তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? কেন কেন কারণটা কি? কারণটা কও। মনে হলে তো হবে না, সব কিছু তো মনে হয়। মনে মনে এটা হয় প্রেমিকা আমাকে ছেড়ে যাবে না, কিন্তু আসলে প্রেমিকা ছেড়ে চলে যায়। হ্যাঁ, ওরে ভণ্ড, এটা 3 কি তোমার ডিগ্রি বলছি আমি? 3 কিন্তু তোমার ডিগ্রি বলি নাই। 3 কি ডিগ্রি বলছি? ডিগ্রি বলি নাই। দ্যাট মিনস দ্যাট ইজ ইন রেডিয়ান। এখন খোলাসা করলে তো ঝামেলা। এখন তোমার চেষ্টা করে দেখো। ওদের যদি আমি জিজ্ঞাসা করি, তোকে লাগবে না যে ডিগ্রি আর রেডিয়ানের ডিফারেন্স কি, হ্যাঁ। বা জিনিসটা কি, তাই হাউ ডু খাবে। বা যদি আমি এই প্রশ্নটা করি যে জ্যামিতিতে কোণের ডেফিনেশন কি, আচ্ছা। আর ত্রিকোণমিতিতে কোণের ডেফিনেশন কি, মানে আচ্ছা। এ তোমরা এগুলো পারবে না, আমি শিওর। কারণ কি জানিস, এগুলো তো পরীক্ষা দিতে লাগে না। আচ্ছা। এরা শিখবে শুধুই পরীক্ষা দিতে কি লাগবে, আর আচ্ছা। কিচ্ছু না। এটা করলে কিন্তু হবে না। আরিফ ভাইয়ের সামনে আসলে পরে মায়ের খাওয়া, আমার সামনে আসলে পরে কামতে দাঁড় করে রাখবো মানুষের সামনে। হ্যাঁ, আর আরিফ ভাই চাকরি করে না, আরিফ ভাই চাকরি দেয়। আমিও চাকরি করি, কোনো সমস্যা নেই, বাট ও যেটা ভাবতেছিল ওটা না আর কি। আচ্ছা আচ্ছা, চাকরি করাটাও খারাপ কিছু না, ট্রাস্ট মি। মানে ধর ব্যাপারটা যদি এরকম হয়, আমি একটা কথা বলি আর কি, প্রায় ওই যে বিভিন্ন মোটিভেশনাল দিতে ডাকে না,
যে সবাই যদি বলি যে আমরা সবাই উদ্যোক্তা হব, সবাই চাকরি দিব, তাহলে আসলে প্রতিষ্ঠান চলবে কিভাবে? প্রতি প্রতিষ্ঠানে একজনই থাকবে, Exactly. যে মালিক সেই ধর যে এমপ্লয়ি, আর কেউ নাই। কিন্তু এটা করলে আবার হবে না। সো উই নিড আ ব্যালেন্স। ডেফিনেটলি। তো তোমরা কি করবা, ভালো করে পড়বা, পড়ে চাকরি করবা। কার আন্ডারে? আরিফ ভাই আন্ডারে। ঠিক আছে, তুই কি যাচ্ছিস এখন? জি ভাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাই। ভাই ভিতরটা পড়ে যাবে। ঠিক আছে, তাহলে অপূর্ব ভাইয়ার দেওয়া বাড়ির কাজ আপনাদের জমা দিতে হবে কিন্তু। কারিশমা হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কবে জমা দিবে? কবের মধ্যে? কারিশমা হ্যাঁ, অপূর্ব ভাইয়ের কারিশমাটাই এরকম হয়, কেমন জানি হয়, আমি পারি না। হ্যাঁ, তোমার জমা দিবা হচ্ছে কি ব্রেকআপের আগে, ব্রেকআপের আগে, মানে প্রেমিকের সাথে বা ব্রেকআপের আগে আগে। ক্লাস 9 এর বাচ্চা কাচ্চা। এরা তো আরো বেশি প্রেম করে। ও আল্লাহ, তুই এগুলো শিখাইস না ভাই, শেষ। ওকে, টাটা। আচ্ছা, ওকে, যে কথা বলতেছিলাম আমি, যে কোনো প্রনাউন্সিয়েশন নিয়ে গ্যাঞ্জাম হইলে কি করতে হবে? ইউটিউবে সার্চ দিতে হবে, ঠিক আছে? আর ওদেরও সব উচ্চারণ যে ভালো হয় তা না, তবে ওদের যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ, সো ওদেরটা বেটার, ডেফিনেটলি বেটার। ওকে, চলেন। কম্বাসশন হইল। প্রশমনের ইংরেজি কি একটু তাড়াতাড়ি বলেন? কি প্রশ্ন? সকল বিয়োজন বিক্রিয়া কি জারণ বিজারণ বিক্রিয়া হবে? আজকে তো এইসবে যাবই না, আমি আজকে জাস্ট নাম দেখাচ্ছি, প্রত্যেকটা আমরা দেখাবো আর কি। সকল বিয়োজন বিক্রিয়াও এই জারণ বিজারণ না, এই যে একটা কথা বললো না, এটারই প্রমাণ এই যে এটা জারণ বিজারণ বিক্রিয়া না, এই যে এটা বিয়োজন বিক্রিয়া, বাট এটা জারণ বিজারণ না। এই জন্যই তো বলছি আমি যে মিথ্যার ফুলঝুরি এই অধ্যায়ে, মিথ্যার ফুলঝুরি। ওকে, প্রেসিপিটেশন, অধক্ষেপণের ইংরেজি হচ্ছে প্রেসিপিটেশন, PRECI, প্রেসিপিটেশন। তোমরা ফার্দার জানতে গেলে যে আমি সঠিক বলতেছি না ভুল বলতেছি, গুগল টুগল করা লাগবে না, ইংরেজি নামগুলো জেনে নিও। আচ্ছা, আদ্র বিশ্লেষণের ইংরেজি কি বলেন? হাইড্রোলাইসিস, LYSIS, হাইড্রোলাইসিস হচ্ছে আদ্র বিশ্লেষণ। আদ্র মানে বুঝো তো পানি, মানে পানির সাথে বিক্রিয়া, সহজ কথা হচ্ছে যেটা আর কি। পানি যোজন ডিফারেন্ট জিনিস আর কি, এইটাকে বলে হাইড্রেশন। এইটা হচ্ছে হাইড্রেশন। সো হাইড্রেশন, হাইড্রোলাইসিস আলাদা বিষয়। হ্যাঁ, কি? আচ্ছা, প্যাচ লাগবে না, দুইটা কিল খেলিয়ে সোজা হয়ে যাবে। সমানুকরণের ইংরেজি কি? সমানুর ইংরেজি আপনাদেরকে আগে একদিন শিখাইছিলাম। আইসোমার মানে হচ্ছে সমানু, তাহলে সমানুকরণের ইংরেজি কি হবে? আইসোমারাইজেশন, ZATION। আচ্ছা, পলিমারকরণের ইংরেজি তো পলিমারাইজেশন, বুঝতেই পারতেছো। সো বিশেষ ধরনের স্পেশাল ক্যাটাগরির মধ্যে ওইগুলো পড়ে আর কি। সো চলেন আমরা পড়াশোনা করি এই কি বাড়ির কাজ। এবার আমাদের একটু কথা বলতে হবে কি নিয়ে? একমুখী আর উভমুখী বিক্রিয়া নিয়ে। তো মাঝখানে একটা ভাগ দিয়ে দেই, কিছু উদাহরণ বলো আমাকে। একমুখী বিক্রিয়ার উদাহরণ, যেগুলা শুধুই বিক্রিয়করা বিক্রিয়া করে উৎপাদের দিকে আসে, উৎপাদ থেকে আর বিক্রিয়কে ফেরত যায় না। কারা বলো? ভালো উদাহরণ বলছো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, এই দুইটার বিক্রিয়ায় সবসময় কি হবে? সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। ওকে, তারপরে আর উভমুখী বিক্রিয়ার উদাহরণ বলো তো। একটু আগে দেখাইছিলাম, হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে 2HCl তৈরি করতেছে, এটা একটা উভমুখী বিক্রিয়া। সো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই চিহ্নটাকে ইউজ করতে হয় না, তাদের ক্ষেত্রে যে চিহ্নটা ইউজ করতে হয় সেটা হচ্ছে এরকম, হাফ অ্যারো, ওদিকে একটা এদিকে একটা, এরকম। এটা দিয়ে বুঝাই আমরা বোথ ডিরেকশনে সে মুভ করতে পারে। আমার কথা কি বুঝেছো? Along the বিক্রিয়ক দেখে কি বোঝা যাবে যে কোনগুলো একমুখী হবে আর কোনগুলো উভমুখী? হয়তো বা যাবে, একটু বড় হইলে, এখনই যাবে না আর কি। আর ইট অল ডিপেন্ডস আপন ইউর এক্সপিরিয়েন্স, তুমি বাস্তব জীবনে জানো কি না। মানে ধরো ব্যাপারটা এরকম যে শর্ট শেফের একটা পোলা আছে, তাকে আমার কাছে পড়তে দিছে, ধরো না, তাকে আমার কাছে পড়তে দিছে। এখন ওরে সকালবেলায় যখন আমি সাজায় গুছায় খাওয়াই দাওয়ায় স্কুলে পাঠাই, ওই স্কুলে অর্ধেক রাস্তায় যায় আবার ফেরত আসে। তার মানে ফোলাটার স্কুলে যাওয়ার যে প্রক্রিয়া, এটা কি বলো তো? উভমুখী একটা ঘটনা। ওকে আমি এদিকে ধাক্কা দেই, ও চেউ করে ফেরত আসে। সো এই যে ঘটনাটা, এটা আমি জানি শর্ট শেফের পোলার ক্ষেত্রে ঘটে। ধরো যে অন্য যারা আসো তাদের কারো ফোলার ক্ষেত্রে ঘটতেছে না, তাহলে কি বলবো? ওই ফোলাগুলো একমুখী, ধাক্কা দিলে স্কুলে চলে যায়, আমি গেলে তখন আবার ফেরত আনতে পারি। আর এই ফোলাটা উভমুখী, দৌড়ায়। সো ইট ডিপেন্ডস, তোমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, যত পড়বা তত জানবা যে কোন বিক্রিয়াগুলো উভমুখী আর কি। আচ্ছা, সো আরও একটা বিক্রিয়া দেখাই তোমাদের। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন মিশাইলে কি তৈরি হয় বলেন তো? কি কইলো? আলহামদুলিল্লাহ তৈরি হয়। অ্যামোনিয়া তৈরি হয় বাবা, আলহামদুলিল্লাহ কি আবার?
আচ্ছা, সো এইখানে 3 থাকবে, এখানে 2 থাকবে সমতায়। এটা একটা উভমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ার পাত্রে কিছুক্ষণ বিক্রিয়া হওয়া মাত্র কিছু যে অ্যামোনিয়া তৈরি হয় তারা আবার বিক্রিয়া করে ভেঙে চুরে এইদিকে চলে আসতে থাকে আর কি। এনিওয়ে, সো এবার প্রকারভেদ তো দেখাইলাম, আর কি বলার আছে এখানে তেমন কিছু বলার নাই। তবে জেনে রেখো দুনিয়ার সব বিক্রিয়া মূলত হচ্ছে, যেগুলো কি উভমুখী হয়, বুঝি নাই কি বেশিরভাগ সমাজোগী বিক্রিয়াগুলো কি উভমুখী হয়? কি মানে বললাম যে সমাণু বিক্রিয়া আবার কি? মানে তো সমানুকরণ বিক্রিয়া আর কি। সমাণু তো একটা যৌগের নাম, এটা তো সমাণু বিক্রিয়া বলে কিছু নাই না, বরং সমানুকরণ বিক্রিয়াগুলো আরও উভমুখী হয় না। যেমন ধরো অ্যামোনিয়াম সায়ানেট, তোমরা জৈব যৌগ পড়ার সময় দেখবা NH4CNO, এটাকে উত্তপ্ত করা লাগে, তাপ দিলে এইরকম একটা যৌগ তৈরি হয় NH2CONH2, এটাকে আমরা বলি ইউরিয়া। ক্লাস 10 যারা তারা মনে হয় দেখে ফেলছো, এটাকে বলে জৈব যৌগ যে ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব ওইটার প্রমাণক না। এখন ঘটনা হচ্ছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে এটা একটা সমানুকরণ বিক্রিয়া, এই দুইটা যৌগ সমাণু। তোমাদের কয়েকদিন আগে আমি সমানুতা শিখাইছিলাম, মনে আছে? সাইকেল আর কে জানো সমাণু ছিল পরস্পর? হ্যাঁ হ্যাঁ সাইকেলের সমাণু কে ছিল? ঠেলা। দুইটা চাকা দুইজনেরই একটা ফ্রেম, বাট স্ট্রাকচারটা আলাদা। একজনের চাকার দুইটা সামনে পিছে, আর একজনের কি ডানে বামে, দুইটা আলাদা, স্ট্রাকচার আলাদা। নৌকার শিখছিলাম। আর একটা কি আরে ভাই, নৌকা, আপা। আচ্ছা আসো এবার এইখানে তাকায় দেখো তো নাইট্রোজেন কয়টা আছে? 2টা। এখানেও নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন 4টা, 2 আর 2 4টা, কার্বন একটা, অক্সিজেন একটা, সব একই। বাট কে কার সাথে যে যুক্ত, সেই যুক্ত হওয়ার প্যাটার্নটা আলাদা। দ্যাটস আমরা কি বলতেছি, এই দুইটা যৌগ পরস্পরের সমাণু, আর এই বিক্রিয়াটাকে আমরা বলবো সমানুকরণ বিক্রিয়া। এই সমানুকরণ বিক্রিয়া একটু আগে কে জানি বললা যে উভমুখী সবসময় হবে কিনা। ইনফ্যাক্ট আমি যতটুকু দেখছি জীবনে, আমার এক্সপিরিয়েন্সে যেটা পড়ে, সমানুকরণ বিক্রিয়া সবই একমুখী, উভমুখী না। মানে ওইখান থেকে একদিকে ফেরত আনা যায় না। আপনারা কি বোঝেছো? বোঝা না? ওকে, তো এখন ঘটনা হইতেছে একমুখী উভমুখী নিয়ে তেমন কোনো কথা বলতেছি না। তাপহারী তাপোৎপাদী, চলো তাপোৎপাদীর কথা আগে বলি। এটার ইংরেজি জানো কি বলছিলাম? এক্সোথার্মিক, এক্সার্ট করতেছে, উৎপাদন করতেছে। এই ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট একটু শেখা লাগবে, সেটা হচ্ছে ডেল এইচ বলে একটা ব্যাপার আছে। ডেল এইচকে আমরা কি বলি? এটাকে বলা হচ্ছে এনথালপির পরিবর্তন। এখন এনথালপি কি? কতি পারি না ভাই, বইয়ের মধ্যে কি জানি একটা আছে। আচ্ছা, এটা তোমাদের এখন আমি শিখাইতেছি না, পরে শিখাবো না। বাট আপাতত জেনে রাখো, কোনো একটা রিয়াকশন হইলে যে পরিমাণে হিট অ্যাবজর্বড হয় বা পরিবেশে বের হয়ে যায়, সেই জিনিসটাকে, সেই হিটটাকে আমরা যে রাশিটা দিয়ে লিখি তাকে আমরা বলি এনথালপির পরিবর্তন। বুঝেছো? যে পরিমাণে হিট অ্যাবজর্ব হবে বা বের হয়ে যাবে, ওটাকে আমরা ডেল এইচ দিয়ে লিখি আর কি। ডেল মানে বুঝছো তো পার্থক্য। কেন পার্থক্য বলতেছি? আসলে এটা বিক্রিয়কের মধ্যে কি পরিমাণে এনার্জি বসেছিল আর উৎপাদের মধ্যে কি পরিমাণে এনার্জি ছিল, এই দুটো ডিফারেন্স বুঝায়। ওই পার্থক্যটা বুঝায় বলে ডেলটা দিয়ে লেখে আর কি। আর এইচ বলতে আসলে হিট ভাবতে পারো আর কি, ঠিক আছে? এইচ স্ট্যান্ডস ফর হিট। ওকে, সো এখন একটা কথা একটু মনে রাখতে হবে, ডেল এইচের ভ্যালুটা তাপোৎপাদী বিক্রিয়ার জন্য, ডেল এইচের ভ্যালু তাপোৎপাদীর জন্য হবে হচ্ছে নেগেটিভ। কেন হয় সব কিছুর ব্যাখ্যা পাবো আস্তে আস্তে। এটা হচ্ছে কার জন্য? তাপোৎপাদীর জন্য, তাপোৎপাদীতে। আর ডেল এইচের ভ্যালুটা হচ্ছে তোমার পজিটিভ হবে কোথায়? তাপহারীতে। কেন হয় এর গাণিতিক কারণ আছে, এখনই বলতেছি না, জাস্ট জেনে রাখো এটা হওয়ার কারণ আছে, ম্যাথমেটিক্যাল রিজন আছে। আচ্ছা, সো একটা তাপোৎপাদী বিক্রিয়ার উদাহরণ বলো তো, কি হইতে পারে? হিট প্রডিউসড হবে যেখানে, বলেন। একটু আগে যে তোমরা লিখছিলা সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর বিক্রিয়া, এইটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে তোমরা কি জানো? সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি তৈরি হয়। এই বিক্রিয়াটা হইলে কি পরিমাণে তাপ উৎপন্ন হয় জানো? 53.7 এইখানে 53 নাকি 57 কোনটা? হ্যাঁ, -57.34। এত কি হয় জানো? এত কিলোজুল হিট উৎপন্ন হয়। এটা বেসিক্যালি একক, বেসিক্যালি কিলোজুল পার মোল আমি লিখতেছি না এখন।
আচ্ছা, তো এই জিনিসটাকে এতটুকু যে হিট উৎপন্ন হইলো, উৎপন্ন হওয়ার মানে কি তাপোৎপাদী, এই জন্য নেগেটিভ হবে। তোমরা বোঝো নাই? এটা লেখার সিস্টেমটা কীরকম? এটা লেখার সিস্টেম, এখানে একটা সেমিকোলন দিয়ে ডেল এইচ আকারে লেখে। ডেল এইচের ভ্যালুটা হচ্ছে এটা, বিক্রিয়ার ডান পাশে এরকম একটা সেমিকোলন দিয়ে লিখে দেয়। আপনারা কি বুঝছেন আমার কথা? ওকে, এবার আসো, তাহলে এটা একটা তাপোৎপাদী বিক্রিয়ার উদাহরণ গেল। এবার তাপহারী একটা বিক্রিয়ার কথা বলো, তাপহারী বিক্রিয়ার কথা। নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, এটার ফলে ধরে নাও N2O তৈরি হলো। কারোর কি মনে আছে N2O যৌগটার নাম কি? লাফিং গ্যাস। হে, ওটার রাসায়নিক নাম কি? লাফিং গ্যাস তো বাণিজ্যিক নাম, ডাক নাম। নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখানে কি অক্সিজেন দুইটা আছে? তাহলে এটার নাম নাইট্রোজেন কোনোটাই হইতেছে না। মনোক্সাইড। তাহলে এর পাশে আমরা সেমিকোলন দিয়ে লিখবো, সেমিকোলন দিয়ে ডেল এইচ ইকুয়াল টু, এটা প্লাস সামথিং, আমার মনে নাই আর কি কত ভ্যালু, এগুলো মুখস্থ রাখার দরকার নেই। আচ্ছা, তোমাদের লাগবে ওই বয়সে, আমার আর এখন মনে থাকে না, এগুলো মুখস্থ করতে হয় না, বাংলাদেশ বলে মুখস্থ করে এগুলো মানুষ। আচ্ছা, এই যৌগটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, ভুলে যেও না, নাইট্রাস অক্সাইড N2O। ওকে, সো এইটা একটা তাপহারী বিক্রিয়ার এক্সাম্পল। এখন তাহলে আমাকে একটু বলেন তো, বাম পাশে যারা ছিল নাইট্রোজেন আর অক্সিজেন, তাদের এনার্জি বেশি নাকি ডান পাশে যে আছে তার এনার্জি বেশি? মানে বিক্রিয়ক সাইডে এনার্জি বেশি নাকি উৎপাদ সাইডে? অক্সাইড এনার্জি বেশি। উৎপাদের এনার্জি বেশি। কিভাবে বুঝলাম জানো? উৎপাদের এনার্জি বেশি হইলটা কিভাবে? বিক্রিয়কের এনার্জি কম ছিল, উৎপাদে দেখা যাচ্ছে বেশি। তার মানে ডেফিনেটলি এই বিক্রিয়কগুলো না পরিবেশ থেকে এনার্জি টোকায় টাকায় নিয়ে নিজের পেটের মধ্যে ঢুকাইছে, ওই জন্য পরিবেশটা কী হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। কেউ বোঝে না? পরিবেশ ঠান্ডা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এটা, বুঝতে পারছেন? আচ্ছা, সো গেল, তারপরে চলো এই রিঅ্যাকশনটা নিয়ে একটু কোশ্চেন ছিল। কি নিয়ে? ওই রিঅ্যাকশনটা নিয়ে। হ্যাঁ বলো। তার কি বই আর কি সেম রিঅ্যাকশনটাতে প্রোডাক্ট হিসেবে দেয় NO আর কি। নাইট্রোজেনের অক্সাইড কয়টা চিনো? হ্যাঁ হ্যাঁ, কয়টা? 5টা। আমি লেখা দিয়েছিলাম না আগে কখনো? আরে বাবা, আমি লেখাই দিয়েছিলাম কিনা তাই বল। হ্যাঁ, তাহলে শেখো নাই কেন এখনো? নাইট্রোজেনের অক্সাইড কি কি? N2O, NO, N2O3, তারপরটা কি N2O4, আর একটা কি N2O5। এই প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে তো নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হবে। মানে সেম থাকবে। তো কি থাকবে? সময় কোনটা উৎপন্ন হচ্ছে? তে ডিপেন্ড করে তাপের উপর, চাপের উপর, প্রভাবকের উপর, কত কিছুর উপর নির্ভর করে। সব বিক্রিয়া তো বিক্রিয়ক একই। তুমি এত বড় গান্ড হইলে তো হবে না। কি একটা প্রশ্ন করলে এটা? হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি হয়? হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিয়ে আমি পানি বানাইতে পারবো বিশেষ শর্তে। আমি তো হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিয়ে কি বানাইতে পারবো বলেন তো? হাইড্রোজেন পারক্সাইড। হ্যাঁ, তা আমি কোনো কন্ডিশন লিখি নাই তো, না লেখার মানে তো আমি জানি না ওই যে কী কন্ডিশন আছে। আমি জাস্ট, তাহলে কি এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড বলেন? ভ্যালিড। ডেফিনেটলি ভ্যালিড। আমি তো কন্ডিশন লিখি নাই তো। সো কোনো না কোনো কন্ডিশনের জন্য তো ডেফিনেটলি নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড তৈরি করবেই। তোমরা বোঝো নাই আমার কথা? এটাতে তাপেরও তাপ উৎপন্ন হওয়া বা শোষণের পরিমাণ বেশি একই হবে। আরে বাবারে, হইলো, আমি তো তাপের পরিমাণই লিখি না, আমি জাস্ট বুঝাইছি এটা একটা তাপহারী বিক্রিয়া, দ্যাটস ইট। ওটা পজিটিভ এইটুকু জানি, কতটুকু পজিটিভ তা তো আমি কিছু লিখি নাই তো। যদি এই বিক্রিয়ায় নাইট্রাস অক্সাইড না উৎপন্ন হয়ে যদি অন্য কোনো অক্সাইড হইতো, নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ট্রাই অক্সাইড, প্রত্যেকটা জায়গায় ডেলএইচের ভ্যালু আলাদা আলাদা হইতো, বোঝো নাই? ইনফ্যাক্ট কোনো একটা রিয়াকশন কোনটা ঘটতেছে, ধরো কথার কথা তোমার একটা ল্যাব আছে, তুমি জানো যে আমার ল্যাবে এই বিক্রিয়ক আছে বা কিছু একটা, ওইখানে আসলে কি কি বিক্রিয়া হওয়া পসিবল তুমি তো জানবা যে এইটার সাথে ওইটা মিশতে পারে, ওটার সাথে এটা মিশতে পারে। ডেলএইচের ভ্যালু দেখো না, তুমি বলতে পারবা, তুমি না যে ওইখানে যে আসলে কি বিক্রিয়া হয়েছে আপনার ল্যাবের মধ্যে, ওইখানে জাস্ট আপনি জানেন এতখানি হিট উৎপন্ন হয়েছে বা এতখানি হিট অ্যাবজর্বড হয়েছে, তাহলে ডেফিনেটলি এটার সাথে এটার বিক্রিয়া হয়েছে। কেউ বোঝা না কি? ডেলএইচের মানটা বিক্রিয়ার জন্য ইউনিক হচ্ছে। হ্যাঁ, কাইন্ড অফ ইউনিক আর কি। মানে আসলেই প্রত্যেকটা বিক্রিয়ার জন্য দেখা যায় যে ডেলএইচের মানটা মোটামুটি ইউনিক থাকে। মোটামুটি বলছি, সবসময় যে একই হবে তা না আর কি, হালকা পাতলা হইলেও পার্থক্য থাকে, মানে জাস্ট লাইক ফিঙ্গারপ্রিন্ট আর কি অনেক সময়। তবে এই ডেলএইচটাকে ব্যবহার করে কোনো বিক্রিয়াকে ডিটেক্ট করে না কেন জানো? কারণ ওই ডিটেকশন মেথডের ক্ষেত্রে অনেক ভুল থাকতে পারে। তুমি যে তাপ শক্তি মাপতেছো, যে
কী পরিমাণে হিট প্রডিউসড হয়েছে বা অ্যাবজর্বড হয়েছে, তোমার থার্মোমেট্রিক সিস্টেমে প্রবলেম থাকার কারণে ভুলভাল ক্যালকুলেশন আসতে পারে, এই জন্য এই কাজটা কেউ করে না আর কি। ওকে, সো তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়া নিয়ে কঠিন কঠিন কথা বলছে। কি কথা বলছে এখন, এটি কঠিন কথা গেলা লাগবে। যেসব বিক্রিয়ায় উৎপাদের চেয়ে বিক্রিয়ক সমূহের শক্তি কি থাকে বলেন তো? কম। বেশি। এটা তাপোৎপাদী বিক্রিয়া, কম কম। ভালো করে বোঝ। দেখো, হ্যাঁ বুঝছি, কম। বিক্রিয়কের এনার্জি থাকবে বেশি, উৎপাদের যেটার হবে সেটার এনার্জি কম। তাহলে একটু দেখেন তো আপনারা তাকায়া, এই গোল্লা দিয়ে বোঝাচ্ছি এনার্জি, বুঝছো? তাহলে একটু তাকায় দেখো, বিক্রিয়কের এনার্জি বেশি ছিল, উৎপাদের হয়ে গেছে কম। তার মানে বুঝতে পারতেছেন আপনারা এইটুকু জায়গার যে এনার্জি সেটা কি করা লাগবে বলেন তো? ঠিক। পরিবেশ থেকে বের করে দিতে হবে, মানে পরিবেশে বের করে দিতে হবে, তা নাহলে কাজ হবে না কিন্তু। এই জন্য কি বলছে তারা? এই জন্যই বলছে হচ্ছে তোমাকে উৎপাদের চেয়ে বিক্রিয়কগুলোর, এই যে উৎপাদের চেয়ে বিক্রিয়কের এনার্জিটা বড়, অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে। অভ্যন্তরীণ মানে বুঝো, ওর ভিতরে যে পরিমাণ এনার্জি ছিল, বুঝছিস কি আমার কথা? সেই ক্ষেত্রে কি হবে, ভিতর থেকে এনার্জি বের হয়ে আসবে, পরিবেশে ছড়ায় যাবে। তাহলে পরিবেশটা কি হবে, গরম হয়ে যাবে না? এটাকে আমরা বলি তাপোৎপাদী বিক্রিয়া। এই যে তখন বিক্রিয়া পরিবেশের বা বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা কি হয় বলেন তো? বৃদ্ধি পায়। খুব ইম্পর্ট্যান্ট কথা, যে বিক্রিয়া অঞ্চলের টেম্পারেচার বেড়ে যাবে, একে আমরা এক্সোথার্মিক রিয়াকশন বলবো। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কাহিনী উল্টা, কার এনার্জি বেশি থাকবে? এবার এনার্জি বেশি থাকবে হচ্ছে উৎপাদের, বিক্রিয়কে থাকবে কম। আর উৎপাদে ধরো এরকম ভোটকা একটা উৎপাদ তৈরি হয়েছে, ভোটকা উৎপাদ মানে বুঝছো তো এনার্জি বেশি। এই গোল গোল দিয়ে কিন্তু আমি তার এনার্জি বোঝাচ্ছি, ইন্টারনাল এনার্জি। সো বিক্রিয়কের চেয়ে যদি উৎপাদে এনার্জি বেশি থাকে, কথা হচ্ছে তুই এনার্জি পাইলি কোথায়? প্রশ্ন জাগে না যে ও এনার্জিটা পাইলো কোথায়? পাইছে হচ্ছে পরিবেশের কাছে, পরিবেশ থেকে নিয়ে নিয়েছে। পরিবেশের কাছ থেকে গিলে খাইছে, পরিবেশের কাছ থেকে সে এনার্জিটা বেসিক্যালি গিলছে, এই যে এরকম। তাহলে বিক্রিয়কের চেয়ে উৎপাদের এনার্জি বেশি হবে, তাহলে পরিবেশ তাপশক্তি হারায় ফেললো, পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে, এটাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। এইখানে লেখা আছে দেখো, যেসব বিক্রিয়া উৎপাদের চেয়ে বিক্রিয়ক সময়ের অভ্যন্তরীণ শক্তি কি থাকে, কম থাকে, সেক্ষেত্রে ঘাটতি মেটানোর জন্য পরিবেশ থেকে এনার্জি অ্যাবজর্ব করে, এই যে শক্তি শোষিত হয়, তখন বিক্রিয়া পরিবেশের তাপমাত্রা কি হবে, হ্রাস পাবে। এটাকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। আপনারা কি বোঝাচ্ছেন? এখানে কি অভ্যন্তরীণ শক্তি বলতে আন্তঃপারমাণবিক শক্তি বোঝাচ্ছে? ও মেলা ধরনের শক্তি, ইন্টারনালি সামহাউ ওর স্টোরড এনার্জি, ওই অত গভীরতায় যাওয়া যাবে না যে ওটা বলতে কি বোঝাচ্ছে, মানে ওটা গেলে পাগলই যাবে এখন। ওকে, সো এক্সাম্পল কি বলছে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হয়, এই বিক্রিয়ার ডেলএইচ দেখো নেগেটিভ। ডেলএইচ নেগেটিভ মানে কি? ডেলএইচ নেগেটিভ মানে কি? তাপোৎপাদী বিক্রিয়া। উৎপাদী বিক্রিয়া। এটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তারপরের বিক্রিয়াটা দেখো তো কি হয়েছে, ডেলএইচ এর ভ্যালুটা পজিটিভ, তার মানে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া। হারি বা শোষী, তাপ শোষী একই কথা আর কি। ওকে, সো এরপরে চলেন, তাপমাত্রা এখানে কিলোজুল দিয়ে কেন রাখে, কেলভিন দিয়ে বা সেলসিয়াস? কনভেনশন বলে একটা শব্দ আছে, বাংলায় বলে রীতি। রীতি বুঝো, মানে জাস্ট আগে থেকে প্রচলিত আর কি। জুল এককে মাপতো, এনার্জির পরিমাণ অনেক বেশি, তাই এই কারণে কিলো জুল বানায় আর কি, কিছু বোঝো নাই। ওকে, এখন ঘটনা হইতেছে দেখো, সবসময় এই কাজটা করা লাগবে, যে কোনো বিক্রিয়ার ডেলএইচ বের করার জন্য সবসময় কোনটা থেকে কোনটা মাইনাস করা লাগবে, উৎপাদ থেকে বিক্রিয়ককে মাইনাস করা লাগবে। এই যে দেখেন, উৎপাদের যে ইন্টারনাল এনার্জি ওইটা থেকে বিয়োগ যাবে হচ্ছে বিক্রিয়কের ইন্টারনাল এনার্জি। সো এটা তোমার মনে পেঁচায় যেতে পারে, একটু মনে রাখার সিস্টেম বলি। তোমরা যখন ত্বরণ বের করা শিখছো, ত্বরণ মানে কি বলেন তো? ডেল্টা ভি বাই কত, ডেল্টা টি না? বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এখন বেগের পরিবর্তন মানে কি, ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি। না, ভি মাইনাস ইউ হবে। ও আমি তো ফিজিক্স পারি না, কি জানি ভুলভাল লিখি আর কি। সো যাই হোক, এইখানে তোমরা দেখতে পাইতেছো মনে হয় কোনটা থেকে কোনটা মাইনাস করে বলেন তো? শেষ থেকে আদি। তাহলে নিয়মটা হচ্ছে সবসময়ই শেষ বিয়োগ হচ্ছে আদি। আশা করি এবার মনে থাকবে। এখানে দেখেন তো, উৎপাদ জিনিসটা কি, শেষের জিনিস নাকি আগের জিনিস বলেন? শেষের জিনিস। তাহলে শেষের জিনিসটা আগে রাখবো আমরা, আর আদি জিনিসটা পরে পাঠিয়ে দিব, নিয়ম হচ্ছে এটা। সো এই যে কোনো বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ মতে, সমতাযুক্ত সমীকরণ মতে মানে কি, তোমরা বড় হয়ে জানবা, ধরো কথার কথা, হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে তোমরা শিখছো। এখন এই বিক্রিয়ার যে ডেলএইচ, এটা হচ্ছে -286 কিলোজুল ধরে নাও আর কি, কত জানি না, হইলো কিছু একটা হবে। তো এই বিক্রিয়ার ফলে যে 286 কিলোজুল তাপ উৎপন্ন হয়, এখন এই পুরো বিক্রিয়াটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে বলেন তো? H2 প্লাস
বলেন, হাফ ও টু আসবে না এখানে? হাফ ও তাহলে এখানে আবার 1 হয়ে যাবে। এই বিক্রিয়ার ডেলেজ কত হবে জানো? এটার ডেলেজ হবে হচ্ছে মাইনাস কত, 143। 143 কিলোজুল। এই জন্য বলে বিক্রিয়ার ডেলেজ এর মানটা আসলে বিক্রিয়ার সমতার উপর নির্ভর করে। বুঝতে পারছি, বুঝছি। এই তো সহজ জিনিস। ওকে, সো ব্যাপারটা হচ্ছে এই জন্য সমতাকৃত সমীকরণের কথা বারবার বলে আর কি। চলেন, ঘটনা হইতেছে কোথায় যেন ছিলাম আমরা, হ্যাঁ, কোনো বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ মতে বিক্রিয়ক সমূহের সংখ্যানুপাতিক মোল পরিমাণে একবারে কি বলে বলেন, এই কথাটার একবারে স্টয়কিওমেট্রিক রেশিও না? এইটাকেই বলে স্টয়কিওমেট্রিক রেশিও অনুযায়ী। বুঝেছো? ভুলে গেছি কারণ ষষ্ঠ অধ্যায় তো জানা শেষ, মনে আছে স্যার? মনে আছে স্যার? ষষ্ঠ অধ্যায় শেষ না, সব মাথা থেকে ডিলিট করে ফ্রেশ অবস্থায় পড়তেছি। স্যার পড়ান। হ্যাঁ স্যার, কিচ্ছু মনে থাকে না। আচ্ছা, সংখ্যানুপাতিক মোল পরিমাণে সম্পূর্ণরূপে বিক্রিয়ার ফলে উৎপন্ন অথবা শোষিত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলা হয়। বিক্রিয়া তাপেরই আর একটা নাম বিক্রিয়া তাপ, মানে বুঝছো তো, এটাকে ইংরেজিতে বলে হিট অফ রিয়াকশন। সো হিট অফ রিয়াকশনেরই টেকনিক্যাল নামটা হচ্ছে কি বলেন তো? এনথালপি। এনথালপি পরিবর্তন। চেঞ্জ ইন এনথালপি, চেঞ্জ ইন এনথালপি, এই তো। সো এনথালপির পরিবর্তন হিসাব করার সিস্টেম হচ্ছে এইটা, এই যে সবসময় হচ্ছে উৎপাদের শক্তি থেকে বাদ দিতে হবে বিক্রিয়কের শক্তি। বেসিক্যালি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বাদ দেওয়া লাগে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। ওকে, এবার চলেন বিক্রিয়া তাপশক্তি শোষণ বিকিরণের পরিমাপটা কেমনে করা যায়। চলো একটা ছবি আঁকি আমরা, আগেও এঁকেছিলাম, তোমরা ভুলে গেছো। ধরো একটা বিক্রিয়ক ছিল ফেড মোড়া মানে বোঝো নাই, এনার্জি বোঝাচ্ছি, এই গোল্লা দিয়ে আমি এনার্জি বোঝাচ্ছি। সেইটা বিক্রিয়া করে একটা চামচিকা তৈরি করছে। চামচিকা বোঝো তোমরা? এই যে একটা ছোট একটা চামচিকা হয়েছে। এখন আমাকে একটু তোমাদের বলা লাগবে বন্ধুরা, এইটা কেমন বিক্রিয়া হয়েছে, তাপোৎপাদী নাকি তাপহারী বলেন? তাপোৎপাদী। কেন বুঝিছো? ওর গায়ে এত গোস্ত ছিল, বুঝো, গোস্ত, এত এনার্জি ছিল, এখানে এনার্জি কম, তাহলে এনার্জি কি ধ্বংস হয়ে গেছে? দ্য আনসার ইজ নো। এনার্জি কি হয়েছে বলেন? পরিবেশে ছেড়ে দিয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু এখানে টেকনোলজি করে নিই। টিউ 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 টিউ, এইটুকু যে এনার্জি, এই এনার্জিটাকে কি করেছে সে? পরিবেশে ছেড়ে দিয়েছে। এইটাকে দরকার নেই। ওকে, সো তাহলে এটা কি বিক্রিয়া বলেন, তাপোৎপাদী নাকি তাপহারী? তাপোৎপাদী বিক্রিয়া। এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া হবে। এবং বলো তোমরা আমাকে একটু, এই বিক্রিয়ার ডেলএইচটা কি হবে? নেগেটিভ। আমরা এটা ডেলএইচ পাবো হচ্ছে নেগেটিভ। এখন এখানে আমি লিখতেছি না, জাস্ট মনে রাখো আর কি, হ্যাঁ, যে ডেলএইচ হচ্ছে এই বিক্রিয়াটার নেগেটিভ। আমি এখনই প্রমাণ করব যে কেন এটা নেগেটিভ হয়, জাস্ট একটু মাথায় রেখো, লিখে রাখলাম আর কি, পাশে থাকুক নেগেটিভ। ওকে, এখন আর একটা কথা ভাবো তো, বিক্রিয়ক ছিল অল্প শক্তির, বিক্রিয়কের মধ্যে এনার্জি কম, সে কিভাবে জানি একটা উৎপাদ বানাইছে, তার মধ্যে এনার্জি কি বলেন তো অনেক বেশি। তাহলে এটা কিভাবে সম্ভব বলো? নিশ্চয়ই সে পরিবেশের কাছ থেকে এনার্জি খাইছে, পরিবেশের কাছ থেকে কিছু না কিছু এনার্জি সে খাইছে। এই যে খাইছে, এই যে তুমি দেখলা সরকারি একটা ছোটোখাটো চাকরি করে, কিন্তু তার ফোলা কুরবানি ঈদের সময় হাটে যেয়ে 25 লাখ টাকা ছাগল কেনে। মাসিক বেতন 30,000 টাকা, কুরবানি ঈদে কেমন জানি লাগতেছে, হিসাবটা মিলতেছে না। তোমরা বুঝছো নাই? তখন তুমি বুঝবা ওর বাবে পরিবেশ থেকে কিছু শক্তি শোষণ করেছিল। এখন বলেন, এটাকে আমরা কি বলতেছি? পরিবেশ তাপ হারায় ফেলছে, তাপহারী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার ডেলএইচ কি হবে তাড়াতাড়ি বলেন? দ্যাট উইল বি পজিটিভ। সো লেটস ডু সাম ক্যালকুলেশন। বলেন, যে কোনো বিক্রিয়ার ডেলএইচ বের করে কিভাবে? কোনটা থেকে কোনটা এনার্জি বাদ দেয়? উৎপাদের শক্তি থেকে বিক্রিয়ক। উৎপাদের শক্তি থেকে আচ্ছা, তাহলে আমরা কি এখানে লিখতে পারি, ধরো
এনার্জি অফ দ্য প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ দ্য কি বলেন তো রিঅ্যাক্ট্যান্ট, এরকম না? হ্যাঁ হ্যাঁ এইটা করলে কি দেখতে পাচ্ছেন? এইটা করলে আমরা কি পাচ্ছি? আমরা করলে a big value minus a small value. কেউ বোঝে না আমার কথা? এই যে দেখো, and that will give you an big, oh shit, extremely sorry, হ্যাঁ ভুল করে ফেলেছি। হ্যাঁ এটা নেগেটিভ, মানে আগে হচ্ছে উৎপাদের ভ্যালুটা বসাইতে হয়, প্রোডাক্টের এনার্জি তো কম আর বিক্রিয়কের এনার্জি কি ছিল বেশি, তাহলে ছোট থেকে একটা বড় মান বাদ দিলে অবশ্যই দ্যাট বিকামস কি বলেন তো? আপনারা এখনো বোঝেন নাই যে তাপোৎপাদী বিক্রিয়ার ডেলেজ কেন নেগেটিভ হয়। অশিক্ষিত ফোলাফান নিয়ে খুবই ডিস্টার্ব। আচ্ছা ইতাদের ক্ষেত্রে কি করব বলো? আবার একই টেকনোলজি, ডেল এইচ এর ভ্যালু বাইর করতে গেলে সবসময় হচ্ছে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট। তাহলে বলেন তো এইখানে কি ছিল? বিক্রিয়কের এনার্জি কি ছিল? কম ছিল। সরি, উৎপাদের এনার্জি তো আগে দেখা লাগে, আমি আবার ভুল করতেছিলাম। তাহলে এইটা মাইনাস হচ্ছে কী হবে বলেন তো? একটা ছোট ভ্যালু আসবে না, আর স্মল ভ্যালু। আচ্ছা তাহলে এইটার বিয়োগ ফলটা কি আসবে, প্লাস নাকি মাইনাস বলেন? ওই যে ডেল এইচ পজিটিভ, কেউ বোঝে না, আমি একা একা কথা বলি। অসম্ভব সৌন্দর্য জিনিস, কিন্তু এই সৌন্দর্য ছোট সহজ জিনিসটা কেন জানি তোমাদের বইতে লেগে নাই, আমি কইতে পারবো না। এই অশিক্ষিতরা কি বই লিখছে, তারা আবার নিজেদেরকে দাবি করে হ্যাঁ আমরা তো বই লিখেছি, আমরা তো হ্যাঁ কি পজিটিভ হয়। এই দুইটা লাইন কথা বলতে এমন কি সমস্যা, মানে সিম্পল হিসাব ভাই, উৎপাদের শক্তি থেকে বিক্রিয়কের শক্তি বাদ দিতে হয়। ঠিক আছে, এটা একটা নিয়ম, বুঝে নিলাম। বোঝার পরে কি তাহলে তুমি নিজে এবার হিসাব করে দেখো এটা নেগেটিভ আসবে ওটা পজিটিভ আসবে, তা না করে গর্দবের দল মুখস্থ করাইছে। মানে আবার কি তাপারি নিয়ে আমি কেন কথা বলবো, বলছি তো আর কত কথা, আর কিছু বলতে পারবো না, বুঝছস? তোদেরকে কি এনট্রপি শিখাইছিলাম আমি? না বললে কারা কারা একটু চেহারাটা দেখাও তো বাবা। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়ানোর সময় এনট্রপি শিখেছি, বিশৃঙ্খলা। তখন ছিলে না, তুমি তো ফুল কোর্সেই ভর্তি হয়েছো, তোমাকে তো রেকর্ডের অ্যাক্সেস দেওয়া হয়েছে, কিন্তু তুমি ওই লেগে আইলছান নাতি আইলছা। তোমাদের মাথার উপরে এটা যে পিটানো দরকার, পিটানির আগে আমি এটা চোখে পরে নিব, কারণ ওই বোঝো না ফাইটে ফুটে কি মাথায় লাগবে, গোবর আছে মাথার মধ্যে, এটা আমার চোখে লাগবে, হবে না? এইটা মাঝে মধ্যে বুকে দিয়ে নিব, এই যে এইভাবে করে, এরপরে পিটান দিব। ঘটনা হচ্ছে তোমাদেরকে সব কিছুর অ্যাক্সেস দেওয়া হয়েছে, তোমরা যদি আলসেমি করো তাহলে তো হবে না। তোমাদের HSC 27-এর একটা ভাইয়া আছে, রাকিবর নাম, ইংলিশ ভার্সনের, NDC-তে পড়ে। ওই ছেলেটা ব্যাপক ইন্ডাস্ট্রিয়াস এবং চুপচাপ থাকে আর কি, মানে পুরো ক্লাসে তেমন কোনো কথা বলবে না, কিন্তু ও যখন প্রশ্ন করি বসবে তুমি বুঝে নিবা যে মোটামুটি আরিফবার এখন ঘামটা ছুটাই দিবে, বুঝো নাই? তো ও সেদিন ওদের কোয়ান্টাম নাম্বার পড়াচ্ছিলাম, ও বললো যে ভাই সেদিন আপনারা দেখলাম ক্লাস 9-এর ক্লাসে আপনি 4টা কোয়ান্টাম নাম্বার শিখাইছেন, ইন্টারমিডিয়েটের সবই তো বলছেন। তো আমি বললাম যে হ্যাঁ তা তো বলছি, কিন্তু তুই কেমনে জানোস? কয় তো আপনি ইউটিউবে আপলোড করছেন, আমি বসে বসে দেখছি। মানে এমন না যে ব্যাপারটা কাকতালীয়, একটা ভিডিও আপলোড করছে একটাই দেখছে, তোদের ওই যে পুরো চ্যাপ্টারটা যে আপলোড করে দিছি ও পুরো চ্যাপ্টার বসে বসে দেখছে। ও পড়ে নটরডেমে ইংলিশ ভার্সনের ফার্স্ট ইয়ারে, ওর কোনো দরকার ছিল ক্লাস 9-এর এই ক্লাস বসে বসে দেখার? দরকার ছিল না, কিন্তু ও পাইছে, খাইছে, লে বাবা কাজের জিনিস খায়া ফেলা, কাজে লাগবে এই জিনিসটা। যার ফলাফলে কী হয়েছে, ওদের যখন কোয়ান্টাম নাম্বার পড়াইছি, ও তো আমার কাছে এসএসসিতে ছিল না, 9-10-এও ছিল না, এন্ড গেমেও পড়ে না, ও আমার চিন্তা না, তো হি পারফর্মড মাচ বেটার। সো ঘটনা হচ্ছে এইটা, তোমরা তো হাতে পেয়েও কাজে লাগাও না। তোমরা জানি না কয়জন আসলে আস্তিক নাস্তিক অমুক তমুক বিশ্বাস কীভাবে করো, কত গভীরে। একটা জিনিস মনে রাখো, প্রত্যেকটা কিছুর হিসাব দেওয়া লাগবে, যে হাউ মাচ
ওয়ার ইউ এনরোলড উইথ, মানে তোমার কি কি দেওয়া হয়েছিল আর তুমি আসলে কি কি কাজে লাগাইছো। তোমরা জানো না তোমাদেরই ব্যাচের কত গরিব পোলাপাইন আছে এই সামান্য কোর্স ফি দিয়ে কোর্সে ভর্তি হওয়ার টাকা নাই, আর কোর্সে ভর্তি হইতে পারলেও ডিভাইস নাই যে দেখবে বসে, কেউ বোঝে না। তুমি যে এই সুযোগটা পেয়েছো আল্লাহর কাছে হোক ভগবানের কাছে হোক, মানে যে যেই ধর্মে বিশ্বাসী স্রষ্টায় কাছে শুকরিয়া আদায় করো এবং এটার কাজে লাগাও, তা নাহলে মহা বড় বিপদ। শুকরিয়া আদায় করলে কি হয় জানো, নিয়ামত আরও বাড়ে। মানুষ বড়ই না শকর গুজার, মানে কি শুকরিয়া আদায় করে না, অনেক কিছু পায় কিন্তু সে শুকরিয়া করে না, তখন হয় কি আস্তে আস্তে নিয়ামত কমতে থাকে। এনিওয়ে আসেন, আপনাদেরকে এনট্রপি শেখানো হয়েছিল। এনট্রপি মানে কি ছিল, বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা হয় কেন, ভিতরে এনার্জি বেশি থাকলে কি এনট্রপি বাড়ে নাকি কমে বলো, কেউ পারে না। ইন্টারনাল এনার্জি বেশি হলে, এই যে পড়ে নাই মনে রাখে নাই, তাহলে আর কি বলবো, এনট্রপি বেশি হয়। ঠিক আছে, যার এনার্জি যত কম তার স্ট্যাবিলিটি কি বলেন তো তত কয় না, তত বেশি। আরে গাধারা সব এলোমেলো করে ফেলতেছে বাইরে। ইন্টারনাল, আচ্ছা বলতেছি, ইন্টারনাল এনার্জি কম মানে কি, স্ট্যাবিলিটি বেশি নাকি কম? স্ট্যাবিলিটি বেশি। ইন্টারনাল এনার্জি যদি বেশি হয়, ইন্টারনাল এনার্জি যদি বেশি হয়, তাহলে এনট্রপি বেশি হবে, স্টেবিলিটি কম হবে। ইন্টারনাল এনার্জি বেশি হইলে স্ট্যাবিলিটি হবে কম, স্ট্যাবিলিটি হবে কম। ব্যাপারটা একটু বোঝো, তোমাদের যে উদাহরণ আগে দিছিলাম সেটা আবারও দিচ্ছি। তোমার পকেটে এখন হাতায় দেখো 10টা টাকা আছে, আমি যদি তোমাকে ডেকে নিয়ে পকেটে 500 টাকা গুঁজে দেই, তোমাকে এখন আর বাসায় পাওয়া যাবে না, ওই এলাকার মোড়ের দোকানে চলে গেছো, চাচা চাচা এইটা খেলনা দাও ওইটা খেলনা দাও। তোমাকে ডেকে নিয়ে যদি আমি 1000 টাকা পকেটে গুঁজে দিতাম, তোমার পাঙ্খা গজা গেছে, 500 টাকাতে ঢাকার টিকিট কাটিছো, বাকি 500 টাকা দিয়ে এসে ঢাকায় শপিং করতে বসে গেছো। তোমরা আমার কথা বোঝো নাই। তোমার নড়াচড়া বাড়বে, এই নড়াচড়া বেশি হওয়াটাকে আমরা বলি বিশৃঙ্খলা, এনট্রপি। কেউ বোঝে না? তাহলে কি বুঝলাম, ইন্টারনাল এনার্জি যার যত বেশি হবে তার স্ট্যাবিলিটি কম হবে, বুঝছস? আর ইন্টারনাল এনার্জি বেশি হইলে আমরা বলি এনট্রপিটা বেশি। ঠিক আছে, এখন আমাকে একটু বলেন তো, তাপোৎপাদী বিক্রিয়া, আমি আরও একবার দ্রুত স্কেচ করতেছি। এটা বিক্রিয়ক ছিল, এখান থেকে আমার উৎপাদে গেছে, এই হচ্ছে অবস্থা। তাহলে কি এটা তাপোৎপাদী বিক্রিয়া হয়েছে কিনা একটু তাকায় দেখেন তো, বেশি এনার্জি থেকে কম এনার্জির দিকে গেছে। আচ্ছা, সো এখন একটু আমাকে কঠিন কঠিন কথার উত্তর দিতে হবে, হ্যাঁ। আর এটা ছিল কম এনার্জির বিক্রিয়ক, পরে এটা বিক্রিয়া করে পরিণত হয়েছে কিসে, হাই এনার্জি প্রোডাক্টে। তাহলে এটা কি হবে আমাদের তাপোৎপাদী বিক্রিয়া, তাই না? তাপোৎপাদী, আর নিচেরটা কি তাপহারী। আমাকে একটু বলো যে কোন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে বলে মনে হচ্ছে তোমাদের, তাপোৎপাদী নাকি তাপহারী? জাস্ট রাফ আইডিয়া। কারণ স্টেবল হতে চায় সকল কিছু। স্বতঃস্ফূর্ত হবে হচ্ছে এইটা, তাপোৎপাদীটা। মানে বুঝছো তো কেন বলছি? হ্যাঁ হ্যাঁ, ও ডেলিবারেটলি নিজে থেকেই স্পন্টেনিয়াসলি ও স্ট্যাবিলিটির দিকে আগাবে, হাই এনার্জি থেকে লো এনার্জির দিকে যাবে। আর এটা কি লো এনার্জি থেকে পরিবেশ থেকে শোষণ করে নিচ্ছে, যেহেতু পরিবেশকে ঠান্ডা বানায় ফেলতেছে, তাহলে এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে না, বোঝা না? বুঝছি। হ্যাঁ বুঝছি। হিটার চেনো, হিটার? হ্যাঁ হ্যাঁ চিনি। হ্যাঁ, হিটারে কি করে? পানি গরম করে। তাপমাত্রা বাড়ায় না কমায়, তাই বল অশিক্ষিত? ভালো বাড়ায়। বাড়ায়, বুঝিস? এসি কি করে? ঠান্ডা করে। তাপমাত্রা কমায়। কোনটার দাম বেশি? এসির দাম বেশি। কেন এখনো বোঝো নাই? কেন এখনো বোঝো নাই? ও স্বতঃস্ফূর্ত না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে এই প্রক্রিয়া নিয়ে কাজ করে, বুঝেছো? পরিবেশের কাছ থেকে এনার্জি, পরিবেশের কাছ থেকে এনার্জি টাইনা নেয়, ওর নিজের এনট্রপি বাড়ে, ওর নিজের এনট্রপি বেড়ে যায়। তোরা আমার কথা বুঝতেছিস না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। পরিবেশের কাছ থেকে যেহেতু এনার্জি টানে, পরিবেশ তো ঠান্ডা হয়ে যায়। দ্যাট ইজ হোয়াট দ্য এসি ডাজ, দ্যাট ইজ হোয়াট দ্য রেফ্রিজারেটর ডাজ।
দ্যাটস ওয়াই ওটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলে, ওটা ডিজাইন করতে খবর আছে। আর কয়েল বানাইতে, হিটার বানাইতে কিছু লাগে না, এলাকার মোড়ে যে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি চাচা আছে ওনাকে বললে এটা কয়েল বানাই দিতে পারবে। তুমিও বানাইতে পারবে, এটা তার খালি পেঁচাও, 2 মাথা কারেন্টের মধ্যে ঢুকাই দাও, লে বাবা হয়ে গেছে। এসি বানাও, তুমি মরি গেছো, ও তোমাকে দিয়ে হবে না। আরেক ভাইকে ডাকো। তোমরা কি বুঝছো আমার কথা? জ্ঞানজাম হচ্ছে এই জায়গায় আর কি। আচ্ছা, তবে একটু জেনে রাখো, এই যে কোনো একটা ঘটনার যে স্বতঃস্ফূর্ততা বা অস্বতঃস্ফূর্ততার কথা বললাম, এই জিনিসটা শুধুমাত্র তাপোৎপাদী বা তাপহারি দেখে সিদ্ধান্ত নিতে হয় না। বড় হয়ে দেখবা যে এখানে আরও কিছু ব্যাপার জড়িত আছে আর কি। মানে এটা দিয়ে তোমাদের প্রাইমারি আইডিয়াটা বুঝাইলাম যে কোনো একটা ঘটনা স্বতঃস্ফূর্ত হচ্ছে বা স্বতঃস্ফূর্তভাবে হবে নাকি অস্বতঃস্ফূর্তভাবে হবে, এটা বোঝার একটা রাফ আইডিয়া তুমি পাবা। বাট এটা নিয়ে কারোর সাথে তর্কাতর্কি করবা না। মানে জেনে রাখো, এটা তোমার বিশাল বড় জ্ঞানের পথে আমি জাস্ট 1 স্টেপ আগাইলাম। মানে এটার এখন আর একটা ধাপ বাকি আছে আর কি। হ্যাঁ, ওকে। সো এবার তাড়াতাড়ি এই এমসিকিউর উত্তর দেন। তাপোৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কি হয়? বেশি নাকি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে? বেশি হয়। বিক্রিয়কেরটা বেশি হয়, উৎপাদেরটা কম হয়। এই কারণে কি হলো, বিক্রিয়ক থেকে উৎপাদে আসার সময় এনার্জিগুলো ছেড়ে দিছে বলেই তো তাপ উৎপন্ন হয়েছে। বুঝতে পারছিস কি? আর এখানে কি হবে বলেন? উৎপাদন বেশি। তাদের বেশি হয়। এইটার বেশি হবে, উল্টি যাবে, শেষ। এখন এগুলা মনে রাখতে বললি কেন জানি বলা, মানে আওলায় ফেলায়, কেন যে আওলায় ফেলায় আমি জানি না। এই যে দেখো কি কি বলছে এখানে, আমি আর বলতে পারবো না ভাই। এই যে ধরো এটা ছিল বিক্রিয়ক, বিক্রিয়ক এ, সেইখান থেকে পরিণত হয়েছে বিতে, আর এই বাকিটুকু কি বলেন তো? এনার্জি। হিট এনার্জি, শেষ। আর এইটা কি, পিচ্চিটা ছিল হচ্ছে ধরো সি, এইটা উৎপাদে পরিণত হয়েছে ডি, আর এইটা কি তাহলে? হিট এনার্জি। হিট এনার্জি। তাহলে এইটুকু হিট হচ্ছে কি হয়েছে বলেন তো? এইটুকু হিট কি হয়েছে? পরিবেশে পরিবেশে কি নির্গত হয়েছে। নির্গত হয়েছে। নির্গত হয়েছে মানে পরিবেশ তাহলে কি গরম হয়ে গেছে না? হ্যাঁ, মানে এক্সার্টেড ইনটু দ্য এনভায়রনমেন্ট। আর এইটুকু হিট কি হয়েছে বলেন তো? পরিবেশ থেকে শোষিত হয়েছে। তোরা কি আমার কথা বুঝোস না কি? আল্লাহ মাবুদ জানে রে। বুঝোস ছাতুটা আর মনে রাখোস পাতুটা। মানে তোরা আসো ছাতু আর পাতু নিয়ে। এনট্রপির মতো এত সুন্দর আইডিয়া শিখাইছিস যেটা মানুষ ইন্টারমিডিয়েটে উঠে পর্যন্ত শিখতে পারে না। তোরা মনে রাখবি কত কিউট লাগবে দেখতে, যে কত কিছু বাচ্চারা পারে। তা না, অশিক্ষিত হইতেছে এক একটা। মানে ভ্যান চালাবি না কি, ভ্যান অত তোরে দিবে না। আচ্ছা, এবার এই জিনিসটা বলো, এটা হচ্ছে সবচেয়ে গ্যাঞ্জাম্মা জায়গা যেটা সবাই প্যাচ লাগায়। বলেন, কোন বিক্রিয়া তাপোৎপাদী নাকি যে তাপহারী, এটা নির্ধারিত হয় কি দিয়ে? পরিবেশের তাপমাত্রার পরিবর্তন পর্যবেক্ষণ। সেটা হচ্ছে পরিবেশ, অথবা আরো ভালো বলা যায় বিক্রিয়া পরিবেশে। বিক্রিয়া পাত্রের বা বিক্রিয়া পরিবেশের। বিক্রিয়া পাত্রের তাপমাত্রা পরিবর্তন পর্যবেক্ষণ করে। বিক্রিয়ার পাত্রটা যদি গরম হয়ে যায়, তুমি শিওর থাকো এখানে কি হয়েছে বলো তো? তাপোৎপাদী বিক্রিয়া হয়েছে। আর যদি পাত্র ঠান্ডা হয়ে যায় তাহলে তাপহারী। এখন এখানে একটা প্যাচ লাগাই দিই তোমাদের, বোঝো। তুমি চা বানাচ্ছিলে, তো চায়ের যে পাতিলটা যার মধ্যে তুমি বানাচ্ছিলে, ওই পাতিলটা গরম হয়ে যাবে না? তার মানে কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া হয়েছে তা না। ওইখানে আসলে হয়েছে কি, তাপটা আমরা বাইরে থেকে দিছি, পাত্রের মধ্যে ঢুকছে, ওই হাড়ি গরম হয়ে আছে এই কারণে। তোরা আমার কথা বুঝোস না। বুঝছি। ওটা আলাদা একটা বাইরে থেকে যাতা। প্যাচ লাগানো যাবে না এই জায়গায় কিন্তু। এই ক্লাস 9 কথা কয় না কেন? বুঝোস না আল্লাহ জানে। কতগুলো অশিক্ষিত ছোট গরু আর বড় গরু দুইটা নিয়ে আমি পড়ছি বিপদে। আচ্ছা আচ্ছা, এই কথাটা নিয়ে একদম মনের মণিকোঠায় জেনে রাখো এই ব্যাপারটা। বন্ধন যদি গঠিত হয়, এটা আগে বলছিলাম আপনাদেরকে। হ্যাঁ, হাততালি দিয়ে দেবে। ও তাহলে তো জানোই, এটাকে বলা হচ্ছে হাত তালি নিয়ম। মানে মনে রাখার জন্য আর কি। বন্ধন গঠিত হইলে তাপশক্তি কী হবে বলেন তো? নির্গত হবে। আর বন্ধন ভাঙতে গেলে আমার তাপশক্তি কী হবে? শোষিত হবে। আচ্ছা, এবার তাহলে আমাকে একটু এবার বলো তো তাড়াতাড়ি, এইখানে তুমি কি পাবা? ডেল এইচ কেমন পাবা বলো? প্লাস না মাইনাস পাবা? মাইনাস। হ্যাঁ,
বলদগুলা মারামারি লাগাইছে, নেগেটিভ পজিটিভ। তাপমাত্রা বিক্রিয়া এই গর্ধব, সিস্টেম থেকে নির্গত হচ্ছে না, পরিবেশে নির্গত হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ তার মানে কি তাপোৎপাদী ঘটনা নাকি তাপহারি? হারি তাপোৎপাদী উৎপাদী, সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে পরিবেশে, তাহলে কি হবে? তাপোৎপাদী। তাপোৎপাদী হলে কি হবে? ডেল এইচ এর ভ্যালুটা মাইন্ড নেগেটিভ আসবে। এইবার বলেন এখানে কি হবে? বন্ধন যদি ভাঙা হয়, বন্ধন যদি ভাঙা হয়, এই কার মাইকে শব্দ করে রে বাবা? বন্ধন যদি ভাঙা হয়, বলো কি হইল? তাহলে সিস্টেম শক্তি শোষণ করলো পরিবেশের কাছ থেকে, তাহলে এবার ডেল এইচটা কি হবে? পজিটিভ। মনে রাখেন, খুব কাজে লাগবে। সলেং কিছু প্রশ্নের উত্তর দেই। উমা ঢাবো 21 মানে বুঝিছো? কি বুঝিছো বলো? উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ড 2021। তাপোৎপাদী বিক্রিয়া হইল এল প্লাস এম বিক্রিয়া করে উৎপাদ প্লাস তাপ, এটা কি সঠিক? সঠিক না সঠিক, কারণ উৎপাদের সাথে তাপও তো উৎপন্ন হয়। কেউ বোঝা না? এক্স প্লাস ওয়াই বিক্রিয়া করে উৎপাদ, ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ, এটাও তো ঠিক আছে। কেউ বুঝছস? এ প্লাস বি প্লাস তাপ বিক্রিয়া করে উৎপাদ, এটা ঠিক আছে? মিথ্যা কথা মিথ্যা কথা। নসীন বলছে কেমনে দেখো, মিথ্যা কথা আম্মু। আমার নাম নিধি অনিধি হয়েছে, নসীন আর নিধি একই রকম লাগে, ওই ওই ব্যাচে একটা আছে। আচ্ছা তাহলে কি হবে? 1 আর 2 একই রকম, মানে সঠিক ক। কাক না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের আজকে ভর্তি করে দেবো। 1 কাপ গরম চায়ে একটি ঠান্ডা চামচ ডুবানো হলে কি ঘটে? বলো দেখি কি ঘটে? চামচের অন্তস্থ শক্তি চামচের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। শিওর আপনারা? যখন কিছু হ্যাঁ, শক্তি দিয়ে কারণ দিতে তার পারে পরিমাণ বৃদ্ধি পায়। আফগানিস্তান আফগান আরে ভাই, এটা কি আসলে রিলেটেড কোশ্চেন? তোর বিশ্বাস না হলে বড় ভাইকে জিগা। রাজশাহী বিশ্ববিদ্যালয় রুয়েট না তো, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 প্রশ্ন কিনা। জেইউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17-18 প্রশ্ন। তাপোৎপাদী বিক্রিয়ায় এইচপি মাইনাস এইচআর এর মান কত? নেগেটিভ। আফগানিস্তান ঋণাত্মক হবে ক। আগে বলো এইচপি মাইনাস এইচআর দিয়ে কি বুঝাইছে, বুঝছো? প্রোডাক্টের এনার্জি মাইনাস রিঅ্যাক্ট্যান্টের এনার্জি। এইচ বলতে হিট, হিট এনথালপি। আচ্ছা তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ডেল এইচ এর মান তো নেগেটিভ হয়, তাহলে এই যে আফগানিস্তান। বোঝো নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 16-17 সালের প্রশ্ন। তাপোৎপাদী পরিবর্তনে উৎপাদের মধ্যে কি হয় বলো? উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কি বাড়ে, কমে যায়? তাহলে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কমে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, তো হবেই না। এই যে বাংলাদেশ। আল্লাহ বাসাইছো, আলহামদুলিল্লাহ। এই গরুদের অসহ্য যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ একটা হাফেজ। প্রশ্ন ছিল। তাড়াতাড়ি বল, 26 এর ক্লাস আছে। ভাইয়া হচ্ছে পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে স্থূল জনক অনেকটা ওটা থেকে যখন আমরা হচ্ছে দুইটা আয়ন আলাদা করব, মানে H+ আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন যখন আলাদা করতে ধরেন H+ আলাদা করতে চাইলে তখন হচ্ছে অনেক বেশি শক্তি লাগবে না। এখন জৈব অ্যাসিডে যখন আলাদা করতে চাই তখন ওটা ঠাস করে বের হয়। ভিন্ন ব্যাপার, তুমি একটার সাথে একটাকে পেঁচায় ফেলাইছো। দোজ টু ইস্যুজ আর নট সেম, একই জিনিস না আর কি। মানে তুমি যেটা ভাবতেছো পানিকে ভেঙে তুমি কখনোই H+ আর OH- বানাইতে পারবা না। পানি এভাবে ভাঙে না, ওইভাবে ভাঙলে দ্রবণের মধ্যেই ভাঙবে। তুমি যে ভাবতেছো যে পানির স্ফুটনাঙ্কে নিয়ে যাব, একটা জিনিস তোমরা একটু আমাকে বলো তো, পানি যখন বরফ আকারে থাকে তখন যে সলিড টুকরাটা ছিল, এই পানির যে আইস কিউব, এইটাকে যদি আমি তাপ দেই, বলেন দেখি, এটাকে যদি আমি তাপ দেই তাহলে ওর কি H+ আর OH- আলাদা হয়ে যায়? বলো। না, অণুগুলো একটু দূরে দূরে যায়, একটু নড়াচড়া করতে পারে। এখানে ফিক্স ছিল, এখন একটু নড়াচড়া করতে পারতেছে, একটু দূরে যেতে পারতেছে, ঠিক আছে? ওই যে তরলটা তৈরি হয়েছে তাকে যদি তুমি আরও তাপ দাও, তখনও কি H+ আর OH- আলাদা হয়? না। অণুগুলো আরও দূরে যেতে পারতেছে, দ্যাটস ইট। মানে এই তাপ দিয়ে যে তুমি কাহিনী করতেছো, ওতে H+ আর OH- বানাইতে পারবা না। পারবা, ওটার বয়স তোমাদের এখনও হয় নাই। সো অ্যাসিডরা যে প্রোটন ছাড়ে, সেই প্রোটন দ্রবণের মধ্যে থাকে, ওই রকমভাবে পানিও ছাড়ে, বুঝেছো? পানির মধ্যে হালকা একটু অ্যাসিড দিলে, অ্যাসিড যেহেতু ভাঙতেছে, বিয়োজিত হচ্ছে, ও দেখা দেখি পানিও ভাঙা শুরু করে। হ্যাঁ, তো ওই বিয়োজন আর এই বিয়োজন একই জিনিস না, ভিন্ন ইস্যু আর কি।
জৈব অ্যাসিডে যখন প্রোটিন হাইড্রোজেন ডিল করি তখন হচ্ছে পুরা ইয়া থাকে না, হচ্ছে স্থিতিশীল থাকে না আয়নটা, হচ্ছে মানে প্রোটন বাদে না, স্থিতিশীল থাকে মানে কথাটার মানে কি, মানে আমি বুঝতেছি না আসলে। ও জাস্ট প্রোটন তৈরি করছে বিক্রিয়া করার জন্য, মানে নট দ্যাট যে প্রোটনভাবে ওইভাবে থাকতে সারা জীবন সে খুব হ্যাপি, নট লাইক দ্যাট। ওই প্রোটনটা বিক্রিয়া করবে কোনো একটার সাথে, বুঝেছো? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আর্জেন্টাম ক্লোরাইড এটা একটা কি যৌগ না? আর্জেন্টাম ক্লোরাইড বলে পৃথিবীতে কেউ নাই, এই আবল তাবল বলবি না। তোমাদের আগামী ক্লাস কবে? আজকে কত তারিখ? 13, তাহলে আগামী ক্লাস হচ্ছে 15। কি AgCl যেটা ওটার নাম সিলভার ক্লোরাইড, ওটাকে আর্জেন্টাম ক্লোরাইড যারা বলে তারা বেসিক্যালি রিক্সা চালায়, তারা নকল করে চাকরির পরীক্ষায় চান্স পায়, স্কুলের টিচার হয়, তারপরে তারা এসে এই আবল তাবল বলে, তাদের সাথে আমি কথা বলি না। আর্জেন্টাম নামে পৃথিবীতে কেউ নাই, কথা সহজ। কোনো একটা মৌলকে বলার নিয়ম ইংরেজি নামে। অশিক্ষিতরা, স্বল্প শিক্ষিতরা, ওই যে বলে না অল্পবিদ্যা ভয়ঙ্করী, তাই অশিক্ষিতরা এজি দেখলে বলবে আর্জেন্টাম, অলরাইট ইউ হ্যাভ টু টেল মি এটা আর্জেন্টাম। ওই ছাগলেরাই আবার এনে দেখলে বলবে সাদিয়াম, সখিনার নানা সদিয়াম। ছাগল কোথাকার, এইটা দেখে কেন ন্যাট্রিয়াম বলো না? কতদিন শিখাইছি এই জিনিসটা। এই আর্জেন্টাম ফার্জেন্টাম, এই এইচজি দেখলে কি বলবা বলো দেখি, উচ্চারণ করো। এইচজি দেখলে কি বলবা? হাইড্রোট জিরাম বলবা? উচ্চারণ করতে গেলে তো দাঁত ভেঙে যাবে। এইখানে মার্কারি বলতেছো, এইখানে সোডিয়াম বলতেছো, এইটারে কেন আর্জেন্টাম বলতেছো? এগুলো বলার মানেই হচ্ছে তোমার মৌলিক শেখাটার জায়গাটাই আমি সলিড করতে পারতেছি না। আদব বুঝো না? আম্মু শিখাইছে কি ডাইনার দিয়ে খাবা, মুরব্বীরা কেউ কিছু দিলে নিবা ডাইনার দিয়ে। এই আদবগুলো শিখাইতে না পাইরা তোমার আমি পড়ালেখা তো শিখাবো না। তুমি রসায়নের আদবই শিখতেছো না, যে এইভাবে বলতেই হয় না। আর্জেন্টাম ক্লোরাইড, সিমসাজিফ, এটা বললে আমি খুব খুশি হয়ে যাবো যে তুমি মেলা জ্ঞানীদের কাছে শিখতেছো। তুমি তোমার আশেপাশে ইয়ামিন, আমি বলে দিচ্ছি, আগেও একদিন গতদিনও বলছি, প্রচণ্ড আবর্জনায় বইরে ফেলাইছো। এই কাজটা বাদ দাও প্লিজ। এইসব আবল তাবল কথাবার্তা যারা বলে, এটা শুনেই জ্ঞানের লেভেল বোঝা যায়। জানে না কিছু, জ্ঞান ফলাইতে যায়, জ্ঞান দেখাইতে যায়। ওই টাইপের মানুষজনের সাথে থাইকো না, ভয়াবহ অবস্থা বাজে হয়ে যাবে। ওইগুলা না স্যার, এটা তুই কথা বলিস না, যা ভাগ, তোর বইওয়ালা ছাগল কোথাকার, তুই আমার বলদ মনে করতেছস। দেখা হবে 15 তারিখে, টাটা, ক্লাস শেষ।